নদীর স্রোতের আর সময় থেমে থাকে না, সময় চলে নিজের গতিতে। সূর্যের আলো পড়ল টেবিলে থাকা হাত ঘড়ির ওপর। দূরে গাড়ির শব্দে ভেসে আসছে। জনমানব ছুটছে তার নিজ গন্তব্যে। নতুন সকাল যেন মানুষকে নতুন একটা সুযোগ দেয় জীবন সুন্দর করার। 1 মাস কেমন দেখতে দেখতে চলে গেল। মামি বাড়ি থেকে বের করে দেওয়ার পর বান্ধবীর হোস্টেলে এসে উঠেছে মেঘা। মেঘার বাবা মেঘার মাকে খুনের দায়ে জেলে আছে, 5 বছর হয়েছে। বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন মেঘার বাবা। আনন্দ আর সুখের সংসারে ছিল। মেঘার বয়স তখন 15 বছর। হঠাৎ স্কুল থেকে এসে দেখে রক্তে ভেসে গেছে সারা বাড়ি। পুলিশ এসে গ্রেফতার করছে মেঘার বাবাকে। মেঘার বাবা বলে চিৎকার করে বলছিল, আমি খুন করি নাই, আমাকে বিশ্বাস করো। মেঘার মামা মামি তখন বিশ্বাস করেনি। পুলিশ মেঘার বাবাকে ধরে নিয়ে গেল। মেঘার মায়ের দাফনের কাজ সম্পন্ন করা হলো। মেঘা তখন সর্বশান্ত হয়ে গেছে। 15 বছর বয়সী কিশোরীর মেঘার জীবন পাল্টে গেল এক দুঃস্বপ্নের মতো সত্যি ঘটনায়। হঠাৎ আফরিনের ডাকে ধ্যান ভেঙে মেঘার। আফরিন বলল, কিরে, জানালার কাছে দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না। তুই বললেই হলো কিছু না। নিশ্চয় পুরানো কথা ভাবছিস। জীবনটা তো এমন নাট হলেও পারত রে আফরিন। কি করবি বল, ভাগ্য এমন ছিল তাই হয়েছে। আল্লাহ হয়তো এত কষ্টের পর সুখ দিবে তোকে। আমার জীবনটা অন্ধকারে ছেয়ে গেছে। দেখবি আল্লাহ এমন কাউকে তোর জীবনে পাঠাবে যে তোর জীবনের সব অন্ধকার দূর করে দিবে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি নিচে অপেক্ষা করছি। রিকশায় বসে আছে আফরিন আর মেঘা। রাস্তায় জ্যামে আটকে পড়ছে সব গাড়ি। চারদিকে ধুলা আর শব্দ বিরক্তি করে তুলছে পরিবেশটা। আফরিন বলল, প্রতিদিনের এমনি বিরক্ত আমার ভালো লাগে না মেঘা। কিছু করার নাই, সবার মতো বসে অপেক্ষা কর। মেঘা, তুই এখন কি করবি বললি না তো? বাবার সাথে দেখা করতে হবে। বাবাকে দেখতে আমি আর মামা জেলে যেতাম, এখন একাই পারবো। আমিও যেতে চাই তোর সাথে। আমার বিশ্বাস হয় না আঙ্কেল এমন কাজ করতে পারে। আমিও বিশ্বাস করি না আমার বাবা আমার মাকে খুন করেছে। এটা কিভাবে সম্ভব? তোর মামি তোকে বাড়ির থেকে বের করে দিয়েছে, তোর কাছে কিছু টাকা ছিল তা দিয়ে 1 মাস চলে গেল। এখন কি করবি? ভাবছি টিউশনি করাবো। এটাই দিয়েই চলতে হবে। এটাই ভালো হবে। গাড়ির জ্যাম কমতে শুরু করলো। রিকশা আবারও ছুটল তার নিজ গন্তব্যে। 20 মিনিটের পথ পেরিয়ে গাড়ি থামলো কলেজ গেটে। গাড়িতে থেকে নেমে ভাড়া মিটিয়ে কলেজে প্রবেশ করলো দুজনে। বিপ্লব স্যারের ক্লাসে আজও মিস হয়েছে। স্যার খুব কঠিন মানুষ, পড়ালেখার বিষয়ে কোনো ছাড় নেই তার কাছে। বিপ্লব স্যার মানুষরা খারাপ না, ছাত্র ছাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন। পড়া একবার না বুঝলে নিজের ব্যক্তিগত সময় নষ্ট করে পড়া বুঝিয়ে দিবেন। বিপ্লব স্যার সব সময় একটা কথা বলে, ধনীর আছে টাকা পয়সা আর গরিবের আছে শিক্ষা। কলেজের গাছের নিচে বসে মেঘার বিপ্লব স্যারের বলা কথাটা মনে পড়ল। স্যার ঠিক বলছেন, আজ পড়ালেখা যায়নি বলে টিউশন করে নিজের খরচের কথা ভাবছি, না হলে কি করতাম। আফরিন মেঘাকে ধাক্কা দিয়ে বলল, কিরে, মাঝে মাঝে তুই কোথায় হারিয়ে যাস? আরে না, একটা কথা ভাবছি। কি কথা? বিপ্লব স্যার একটা কথা সব সময় বলে মনে আছে। কি কথা বলে? ধনীর আছে টাকা পয়সা আর গরিবের আছে শিক্ষা। স্যার খুব মজার একজন মানুষ। এমন যত্ন করে পড়ান। ক্লাসটা তো মিস করলাম, ঋতুর কাছ থেকে পড়া নিতে হবে। ক্লাস টাইম তো প্রায় শেষ। পরের ক্লাস নেই। এখানে বসে থাকি, ঋতু তো জানি ক্লাস মিস হলে তুই আমি এখানে বসে থাকি। এই মেঘা চা খাবি? এই রোদে চা খাবো না। তাহলে চল বাদাম খায়। আমি এখানে বসে আছি, তুই নিয়ে আয়। আফরিন ব্যাগ থেকে টাকা নিয়ে বাদামওয়ালার দিকে এগিয়ে গেল। মেঘা গাছের নিচে বসে আছে। আল্লাহর কি সুন্দর অপরূপ সৌন্দর্য আর সৃষ্টি। গাছের ছায়ায় বসে মনটা যেন শান্ত হয়। মেঘার থেকে কিছুটা দূরে একটা কুকুর ঘুমিয়ে আছে অন্য গাছের ছায়ায়। মেঘা বলল, আহারে কুকুর, তোরাই তো ভালো, ঘুমানোর জন্য বালিশ বিছানা আর থাকার জন্য ঘর বাড়ি, কিছু লাগে না। কুকুরের কোন উড় নেই। কুকুর কথা বলতে জানলে হয়তো বলতো। নিজের জায়গায় থেকে অন্যকে বিচার করতে এসো না মেঘা। বাড়ি চিৎকার করে মাথায় উঠিয়ে ফেলেছে অরণ্য। অবনী আবারও পরীক্ষায় ফেল করেছে। অবনী দাঁড়িয়ে আছে অরণ্যের সামনে।
অবনী জানে এখন প্রচুর বোকা খেতে হবে। আগের পরীক্ষায় অবনী 4টায় ফেল করেছে, আর তাই অরণ্যে অবনীর জন্য ভালো কোচিং এর ব্যবস্থা করে সেখানে ভর্তি করেছিল, যাতে এবার পরীক্ষায় ভালো রেজাল্ট করে। কিন্তু এবারও রেজাল্টের একই অবস্থা। অরণ্য বলল, অবনী, কি সমস্যা তোমার? বাবা, আমি মন দিয়ে পড়ালেখা করি, কিন্তু এমন কেন হয় জানি না। কি করলে তোমার রেজাল্ট পরিবর্তন হবে? বাবা, আমি। চুপ করো, তোমায় অবহেলায় রেজাল্টের এমন অবস্থা। বাবা, আমি এরপর থেকে মন দিয়ে পড়াবো। আমি তোমার জন্য বাসায় নতুন শিক্ষক বা শিক্ষিকার ব্যবস্থা করছি। এবার নিজের রুমে যাও। অবনী নিজের রুমের দিকে পা বাড়ালো। অরণ্য সোফায় বসতেই অরণ্যের মা আনোয়ারা বেগম এসে বললেন, অরণ্য বাবা, তুই অন্যের মেয়েটিকে নিয়ে এমন করিস, এটা আমার পছন্দ না। আমি বলছি তুই ওকে বাইরে রেখে পড়া বা অন্য কোনো ব্যবস্থা কর। দেখো মা, অবনী আমার দায়িত্ব, আর এই দায়িত্ব আমি এভাবে ফেলে দিতে পারি না। অন্যের মেয়েকে মানুষ করে তোর কি হবে? নিজের কথা একবারও ভাবছিস? তোর জীবনে তো কাউকে দরকার। তোর বিয়ে শাদী কথা একবার ভাব, তোর গোটা জীবনের কি হবে? আমি আমাকে নিয়ে ভাবি না, অবনী আমার কাছে সব। আর তুমি বারবার অবনীকে অন্যের মেয়ে বলবে না। অবনী আমার মেয়ে, এটা অবনীর পরিচয়। আনোয়ারা বেগমকে কোনো কথা বলতে না দিয়ে অফিসে ফাইল নিয়ে বাসায় থেকে বেরিয়ে পড়লো অরণ্যে। মায়ের এমন কথার মুখে সব সময় পড়তে হয়, এটা নতুন কিছু না। একজন 23 বছরের যুবকের একজন 17 বছরের কন্যা সন্তান আছে। ব্যাপারটা হাস্যকর মনে হবার বিষয়। দুপুরের রোদের তাপটা অসহ্যকর লাগছে মেঘার কাছে। আফরিন কলেজে শেষে পড়াতে গিয়েছে। আফরিনের হোস্টেলে ফিরতে বিকাল হবে। রাস্তার একপাশ থেকে হেঁটে চলেছে মেঘা। একটা টিউশনি জোগাড় করতে হবে, নিজের খরচ চালাতে হবে, বাবার সাথে দেখা করতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে একপাশ থেকে হেঁটে চলেছে মেঘা। হঠাৎ পেছনে থেকে কিছুর ধাক্কায় নিচে পড়ে যায়। চারপাশ অন্ধকার হতে শুরু করে। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে যায় মেঘার। রাত 8টা, বসার রুমে বসে টিভি দেখছে অবনী। আনোয়ারা বেগম পাশে বসে বারবার ছেলেকে কল করছে। এতটা দেরি করে বাসায় আসা ছেলে অরণ্য না। কোনো বিপদ আপদ হলো কিনা? অবনীর দিকে একবার থাকলো, মেয়েটির মনোযোগ টিভির দিকে। বাবা বলে ডাকা মানুষটির প্রতি যেন কোনো টান নেই। আনোয়ারা বেগম মনে মনে অবনীকে নানা রকম কথা বলছে। নিজের বাবা মাকে খেয়েছে, এবার আমার ছেলেকে খাবে। অলক্ষণে মেয়ে একটা। চারপাশে অন্ধকার জেলখানার ছোট ঘরে বসে মুড়ি খাচ্ছে আকবর হাসান। মেঘার কথা খুব মনে পড়ছে। অনেক দিন হলো দেখা করতে আসে না। মেয়েটা কি আমাকে ভুলে গেল? সবার মতোই মেঘারও কি মনে হচ্ছে আমি তার মাকে খুন করছি? সেই অভিমানে কি মেয়েটি আসছে না? হাজার কথা ভাবতে ভাবতে মুড়ি মুখে দিচ্ছে আকবর হাসান। পুরানো স্মৃতিতে আজ ফিরে যেতে ইচ্ছা করছে। মেঘার মাকে খুব ভালোবাসে বিয়ে করছিল আকবর হাসান। কোনো এক বৃষ্টির দিনে ছাতি মাথায় মেঘার মাকে দেখে মুগ্ধ হয়েছিল আকবর হাসান। মেঘার মা রওশনারাকে অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে রাজি হয়নি। আকবর হাসান তখন বেকার মানুষ। 2 বছর ঘুরেও রওশনারাকে রাজি করাতে পারে নাই। এরপর ভালো কোম্পানিতে 40,000 টাকা বেতনে চাকরি হয়ে যায়। আকবর হাসানের বাবা ছেলের চাকরির পর মেয়ে খুঁজতে শুরু করেন। চাকরির টাকা হাতে ছেলে খারাপ পথে যেতে পারে, তিনি তাই ভাবতেন। বিয়ে নিয়ে বাবার মাতামাতি দেখে নিজের পছন্দের মেয়ের কথা বাবাকে বললে সেই দিন বাবা প্রস্তাব নিয়ে হাজির হয় রওশনাদের বাড়ি। বাবার একমাত্র আদরের মেয়ে ছিল রওশনা। রওশনার বাবার 2 বউ ছিল। রওশনা ছিল দ্বিতীয় স্ত্রীর একমাত্র কন্যা। প্রথম স্ত্রী অনেক আগে মারা যায়। প্রথম ঘরে তাদের ছেলে ছিল রবিন। রওশনার মা এসে রবিনকে মানুষ করে। রওশনার মা ছেলে মেয়ে দুজনকে সমান চোখে দেখত। বাবার প্রস্তাবে রাজি হয়ে 1 সপ্তাহের মাথায় বিয়ে সম্পন্ন হয় আকবর আর রওশনার। বিয়ের পর বৈবাহিক জীবন খুবই ভালো কাটছিল। বিয়ের 1 বছরের মাথায় আকবরের পিতা মারা যায়। পরবর্তী বছরেই কোল আলো করে আসে অন্বেষা। সংসারে সুখ শান্তির অভাব ছিল না। হঠাৎ করে রওশনার বাবার অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ থাকা অবস্থায় তিনি সম্পত্তি ছেলে মেয়েকে ভাগ করে দিতে চেয়েছিলেন। ভাগও করে দিয়েছিলেন, কিন্তু রবিন এতে খুশি ছিল না। রওশনার পিতা কিছুদিনের মধ্যেই মারা যায়। ছোট শিশু বুক আগলে চলতে থাকে আকবর আর রওশনার সুখের সংসার। মেঘা ধীরে ধীরে বড় হতে থাকে।
প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে হাই স্কুলে ভর্তি হয়। মেঘা ক্লাস 8-এ পড়ে। সকালে বাজার থেকে এসে কলিং বেল চাপ দেয় একবার হাসান। অনেক সময় কলিং বেল দেওয়ার পরও রওশনা দরজা খুলছে না। দরজা ধাক্কা দিতে গিয়ে দেখে দরজা খোলা। ঘরে ঢুকে অবাক হন আকবর হাসান। সারা ঘর রক্তে ভেসে গেছে। বাজার ব্যাগ ফেলে ছুটে যান প্রিয়তমা স্ত্রীর কাছে। বুকের সাথে জড়িয়ে নেন। কিন্তু লাভ হয়নি, আল্লাহ ডাকে ওপারে চলে গেছে রওশনা। ঠিক তখন সময় বুঝে রবিন পুলিশ নিয়ে চলে আসে। পুলিশ যখন গ্রেফতার করে আকবর হাসানকে গাড়িতে তুলে নেয়। মেঘা তখন বাড়িতে ফিরে আসে। মায়ের মৃতদেহ আর বাবাকে পুলিশের গাড়িতে দেখে কান্নায় ভেঙে পড়ে মেঘা। একদিন জেলে রাখার পর আদালতে হাজির করা হয় আকবর হাসানকে। আদালতে রায় হয় 8 বছরের জেল। চোখের সামনে পুরানো স্মৃতি মনে করে চোখের পানি ফেলল আকবর। আল্লাহ তার বান্দার পরীক্ষা নেন। তবে এটা কেমন পরীক্ষা? মেঘার কথা ভাবতে বুকে মোচড় দিয়ে ওঠে। মেয়েটিওকে অবশেষ ভুল বুঝল। রাতের অন্ধকার গ্রাস করছে গোটা শহরে। দূরে থাকা আলোগুলো জ্বলতে শুরু করছে। একটু একটু করে চোখ খুলছে মেঘা। চারপাশ এখন ঘোলা লাগছে। সবকিছু কেমন যেন অস্পষ্ট। চোখ খুলে উঠে বসতে চাইলে আফরিন এগিয়ে এসে ধরে ফেলল মেঘাকে। মাথা এখন ঝিমঝিম করছে মেঘার। মেঘা কোথায় আছে বুঝতে পারছে না। মেঘা বলল, আমি কোথায়? মেঘা উঠিস না, শুয়ে থাক। তোর শরীর ঠিক নেয়। মাথাটা খুব ঝিমঝিম করছে আফরিন। সঠিক সময় হাসপাতালে নিয়ে আসছে বলে বেঁচে গেছিস। হাসপাতালে কেন? তোর কি কিছু মনে নাই? রাস্তায় দিয়ে হেঁটে আসছিলাম, হঠাৎ মনে হলো কিছুর ধাক্কায় পড়ে গেলাম। চারপাশ অন্ধকার হতে শুরু করলো, তারপর কিছু মনে নাই। শোন, একটা গাড়ি এসে পেছনে থেকে ধাক্কা দেওয়ার জন্য তুই পড়ে গেছিলি। মাথায় একটু বেশি আঘাত লেগেছে। যার গাড়ি সেই তোকে হাসপাতালে নিয়ে এসেছে। তোর নম্বর থেকে আমাকে কল করে দ্রুত হাসপাতালে আসতে বলেছে। আমি দ্রুত হাসপাতালে এসে এই অবস্থায় পাই তোকে। মেঘা মনোযোগ দিয়ে কথাগুলো শুনল কিন্তু কিছু বলল না। আফরিন এক নাগারে বলেই চলেছে। দরজার কাছ থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসে। আফরিন আর মেঘা একসাথে তাকিয়ে পড়ে। ভেতর আসতে পারি? জি আসুন। মেঘা ভদ্রলোককে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কালো প্যান্ট, সাদা শার্ট পরা, হাতে সোনালী বেল্টের ঘড়ি ভদ্রলোক তাকিয়ে আছে মেঘার দিকে। মেঘা মনোযোগ সহকারে দেখছে মানুষটিকে। মানুষটাকে দেখতে বেশ ভালো লাগছে মেঘার। কিন্তু কেন ভালো লাগছে তা মেঘার জানা নেই। ভদ্রলোক বলে উঠলেন, আমাকে দেখা শেষ হলে কথা শুরু করা যাক। মেঘা বড় বড় চোখে কটমট করে তাকালো। দেখে ভদ্রলোক মনে হলেও লোকটা ভদ্রলোক না। অরণ্য বলল, আমি দুঃখিত যে আমার জন্য আপনার এমন অবস্থা। হঠাৎ করে গাড়িটা সাইড করতে গিয়ে আপনার গায়ে লেগে গিয়েছিল। আচ্ছা, যা হবার হয়েছে এখন বাদ দিন, আমি সুস্থ আছি। কাল আপনাকে রিলিজ দিয়ে দিবে। আমি ডাক্তারের সাথে কথা বলছি। আর কোনো সমস্যা হলে আমার নম্বর রাখুন, কল দিবেন। কোনো প্রয়োজন নেই। আপনি কি সব সময় গম্ভীর থাকেন? মেঘা আবার হলো এমন কথায় সত্যি তো কতদিন মন খুলে হাসা হয় না। আপনি আসুন, এবার সাহায্য করার জন্য ধন্যবাদ। তাড়িয়ে দিচ্ছেন কেন? আমাকে কি খারাপ মানুষ মনে হয়? আমি তো এমন কিছু বলি নাই। কিন্তু আমাকে নিয়ে নানা রকম চিন্তা করেছেন মনে মনে, আমি জানি। আমার এত সময় নেয় আপনাকে নিয়ে চিন্তা করার। মিথ্যা কথা আপনি বলতে পারেন না মিস মেঘা। তাই চেষ্টা না করাই ভালো। আচ্ছা তাহলে আসি। আবার দেখা হবে। আর দেখা না হওয়া ভালো। প্রথম দেখায় যে কাণ্ড করলেন। হুমকাণ্ড করছি ঠিক, কিন্তু ইচ্ছা করে করি নাই। আর দেখা না হবার কথা বলছেন। কে বলতে পারে এটাই দেখার হবার এক নতুন সূচনা। অরণ্য চলে গেল। মেঘা কথা চুপ করে শুনল। অরণ্য চলে যেতেই মেঘা বিছানায় শুয়ে পড়ল। মাথায় ব্যথা করছে। আফরিন মেঘার পাশে বসে ঘুমিয়ে পড়েছে। ভদ্রলোকের সাথে কি কথা হয়েছে আফরিন তার কিছু হয়তো শুনে নাই। আফরিনকে দেখছে মেঘা এক পলক তাকিয়ে। মেয়েটি না থাকলে আজ রাস্তায় থাকতে হতো। বাড়ি থেকে মামি বের করে দেওয়ার পর অসহায়ের মতোই হয়ে যায়। আপন কেউ নেই, কি হবে এখন? পরক্ষণেই আফরিনকে মনে পড়ে। কল লিস্ট থেকে আফরিনের নামটা কল দিতেই ওপাশ থেকে ফোনটা রিসিভ করে আফরিন।
হ্যালো মেঘা, বল কেমন আছিস? ভালো আছি। একটা সাহায্য লাগবে, করবি? হুমকি করতে হবে, বল। দেখা করে সামনে, বলবো বিকালে কলেজের রাস্তায় দিয়ে যে নদী পাড়ে যাওয়া পথ, সেখানে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। ঘড়ির কাঁটায় রাত 7টা ছুঁই ছুঁই। আনোয়ারা বেগম ছেলের চিন্তায় অস্থির হয়ে উঠেছে। অনেকবার ছেলেকে করেছে, কিন্তু ফোন বন্ধ, এটা নিয়েই বেশি চিন্তিত আনোয়ার বেগম। কলিং বেলের শব্দে সোফা থেকে উঠে দ্রুত দরজা খুলেন আনোয়ারা বেগম। ছেলেকে সুস্থ দেখে তিনি যেন প্রাণ ফিরে পেলেন। অরণ্য ভিতরে ঢুকে সোফায় শরীর এলিয়ে বসে বলল, এক গ্লাস পানি নিয়ে আসো মা। আনোয়ারা বেগম রান্নাঘরে ছুটে গেলেন। পানি হাতে নিয়ে এসে অরণ্যের দিকে এগিয়ে দিয়ে বললেন, আজ এত দেরি হলো কেন বাবা? রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই হাসপাতালে ছিলাম। চার্জ না থাকায় ফোনও অফ হয়ে গেছিল। ছেলের মুখ অ্যাক্সিডেন্টের কথা শুনে কলিজা শুকিয়ে গেল তার। ছেলের শরীর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলেন আনোয়ার বেগম। আরে মা, কি করছো? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক, কিন্তু আমার না। আমার গাড়ির সাথে একটা মেয়ে। একটু দেখে গাড়ি চালাতে পারিস তোর বাবা? যদি কিছু একটা হয়ে যেত। চিন্তা করো না। অবনী কোথায়? নবাবী তো নিজের ঘরে, এত রাত হয়েছে তুই ফিরে আসছিল না। আমার কত চিন্তা হচ্ছিল, কিন্তু সেই মেয়ের কোনো চিন্তা নাই। ভাবছে আমি হয়তো বা কাজে আছি। আর আমি তো অবনীকে বলছিলাম, আজ কাজ বেশি হলে আসতে দেরি হবে। এগুলো ভেবেই হয়তো। আনোয়ার বেগম অরণ্যের কথা শেষ করার আগেই বললেন, মেয়েটি সংসারে উন্নতি হতে দিবে না। অরণ্য, তুই ওকে নিয়ে এত মাতামাতি করিস না। মা, তুমি ওকে ছোট থেকেই পছন্দ করো না, কারণ আমি তোমার অমতে নিয়ে এসেছিলাম। আর আমি অবনীর মাকে কথা দিয়েছি, অবনীকে আমি ভালো রাখবো। তাই বলে নিজের জীবন নষ্ট করে? অরণ্য কথা বাড়ালো। মায়ের নিত্যদিনের এসব কথা শুনতে শুনতে অভ্যস্ত অরণ্য। নিজের রুমে চলে গেল অরণ্য। অবনীর মাকে দেওয়া কথা রাখতে সে সর্বোচ্চ চেষ্টা করছে, আর ভবিষ্যতেও করবে। গভীর রাতে হাসপাতাল, নিবরতার এক ঘুমন্ত রাজ্য। আফরিন ঘুমিয়ে আছে পাশেই। মেঘা হাসপাতালে বিছানায় হেলান দিয়ে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। হাসপাতালে বাইরে ল্যাম্পপোস্ট আলো জ্বলছে। গাড়ির শব্দ রাত বাড়ার সাথে কমেছে। আকাশে আজ চাঁদ নেই, তারা দেখা যাচ্ছে। মেঘা উঠতে চেষ্টা করলেও কিন্তু মাথা নিয়ে সোজা হয়ে দাঁড়ানো সম্ভব না। নিজের সাথে যুদ্ধ করে লাভ নেই। বিছানায় নিজের শরীর এলেই চোখ বন্ধ করলো মেঘা। ঘুম দরকার, তাহলে যদি একটু ঠিক হয় সবকিছু। বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে অরণ্যে। অবনী মেয়েটি কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। এই তো সেদিন মেয়েটিকে কোলে করে বাসায় নিয়ে এসেছিলাম। বারান্দা থেকে উঠে দাঁড়ালো অরণ্য। অবনীকে খুব দেখতে ইচ্ছা করছে। অবনীর রুমের দিকে পা বাড়ালো অরণ্য। বাড়ির সব লাইট অফ। বাড়িতে অরণ্য, অবনী, আনোয়ারা বেগম থাকেন। আনোয়ারা বেগম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। অবনী অনেক সময় রাত জেগে পড়ে। কিন্তু অবনীর পরীক্ষায় রেজাল্ট খারাপ করার ব্যাপারটা অরণ্য কিছুতেই মানতে পারছে না। অবনীর রুমটা খুব সাবধানে খুলল অরণ্য। অবনীর ঘরে নীল আলো জ্বালিয়ে রেখেছে। অবনী ঘুমানোর সময় নীল আলো জ্বালিয়ে রাখে, এটা অবনীর খুব পছন্দ। নীল আলোতে ঘরটা নাকি নীল নীল লাগে। অবনী নীল আলোর বায়না করার সময় এমন কথাটাগুলো অরণ্যকে বলছিল। অরণ্য খুব হেসেছিল সেই দিন। অবনীর খাটের পাশে এগিয়ে গেল অরণ্য। মেয়েটি কি সুন্দর ঘুমিয়ে আছে। অরণ্য অবনীর মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, রক্তের সম্পর্ক ছাড়াও কিছু মানুষ আপন হয়। জন্ম না দিয়ে আজ আমি অবনীর পিতা। অবনীর মাথায় হাত বুলিয়ে নিজের রুমে ফিরে এলো। অবনীর বড় হয়ে কি ওর মায়ের খুনিকে খুঁজবে? থাক নাকি দরকার এত সমস্যার মাঝে যাওয়ার? পরে যদি অবনীর কিছু হয়ে যায়। এসব ভেবে বুকে ব্যথা শুরু হলো অরণ্যের। বিছানায় শরীর এলে ঘুমের দেশে বাড়ি জমালো অরণ্য। নতুন এক সকাল, সূর্যের তাপ নেই, কিন্তু সময় বাড়ার সাথে সূর্যের তাপ বাড়বে। মেঘা অনেকটা সুস্থ। চারপাশে গাড়ির শব্দ, সাথে পাখিদের কিচিরমিচির শব্দ কানে আসছে। পাখিগুলো এমন ভাবে কেন কিচিরমিচির করছে মেঘার জানা নেই। আফরিন ডাক্তারের কাছে থেকে ঔষধগুলো বুঝে নিল। মেঘা আর আফরিন রওনা দিল হোস্টেলের উদ্দেশ্য। সকাল 9টা রিকশায় এসে থামল হোস্টেলের সামনে। হোস্টেলের ম্যানেজমেন্ট দায়িত্বে আছে ফরিদা বেগম।
হোস্টেলের সবাই ফরিদা আপা বলে ডাকে। আফরিন আর মেঘাকে রিক্সা থেকে নামতে দেখে এগিয়ে এলেন ফরিদা আপা। মেঘা মামুনি, এখন কেমন আছো? জি আপা, ভালো আছি। আফরিন মেঘাকে রুমে নিয়ে যাও, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। আফরিন। মেঘা রুমের সামনে দাঁড়িয়ে আছে। আফরিন রুমের দরজা খুলে জানালাগুলো খুলে দিল। অন্ধকার কেটে ঘরে আলোয় ভরে গেল। মেঘা বিছনায় বসল। আফরিন জামা কাপড় গুছিয়ে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে চলে গেল। মেঘা বিছানায় বসে আছে। ফরিদা আপা দরজায় নক করতেই দরজার দিকে তাকালো মেঘা। ফরিদা আপা, আসুন। খাবার নিয়ে এসেছি, ফ্রেশ হয়ে ঝটপট খেয়ে নাও। সকাল সকাল এত কষ্ট করতে গেলেন কেন আপা? আরে পাগল মেয়ে বলে কি? তোরাই তো আমার সবই, হোস্টেল মেয়েরা আমার মেয়ে, তাদের ভালো খারাপ দেখা তো আমার দায়িত্ব। মেঘা কথাগুলো শুনে মৃদু হাসল। মানুষটির সাথে রক্ত সম্পর্ক নেই, তাও কত আপন। ফরিদা আপা হোস্টেলের সব মেয়েদের নিজের মতো করে ভালোবাসেন। প্রতিদিন খোঁজ খবর নেন। সত্যি রক্ত সম্পর্ক ছাড়াও মানুষ আপন হয়। ঘড়ির কাঁটায় সকাল 10টা, অবনীকে স্কুলে দিয়ে অফিসে এসেছে অরণ্য। মেয়ের জন্য ভালো একটা শিক্ষক দরকার। দরজার শব্দে মুখ তুলে তাকলো অরণ্য। হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে ফরিদা বেগম। অরণ্য বলল, ভিতরে আসুন আপা। জি স্যার। করি ম্যাডাম ফাইলটা দিতে বলল। আচ্ছা, রেখে যান। কিছু না মন করলে একটা কথা বলবো স্যার। জি বলুন। কোনো বিষয় নিয়ে কি চিন্তিত আছেন? ঘুমাচ্ছি। কিন্তু আপনি বুঝলেন কিভাবে? আপনার টেবিলে রাখা চায়ের কাপ দেখে। ও আচ্ছা, অতিরিক্ত চিন্তায় চা খাওয়া হয়নি। আসলে মেয়ের জন্য শিক্ষক খুঁজছি তো তাই। কিন্তু শিক্ষিকা হলে সুবিধা হতো। আচ্ছা, আমার হোস্টেলে অনেক মেয়ে আছে। কেউ যদি পড়ায় আমি কথা বলে দেখব। আচ্ছা, আপনি কথা বলে আমাকে ফোন করে বলবেন। আচ্ছা স্যার, আসি। আচ্ছা, আসুন। ফরিদা বেগম চলে গেল। অরণ্য নিজের দিকে তাকালো। শার্ট ঘেমে একাকার অবস্থা। মাথায় ওপর ফ্যান চলছে, কিন্তু তাও শার্ট ঘেমে গেছে। কারণটা অরণ্য বুঝতে পারছে না। অবনীর জন্য কি বেশি চিন্তা করে অরণ্য, তাই কি এমন হয়েছে? চেয়ারে শরীর এলে ফ্যানের দিকে তাকালো অরণ্য। অবনী মেয়েটি বয়স তখন 3 বছর যখন অরণ্য বলে এই বাড়ি আসে অবনী। অবনী নামটা অরণ্য নিজে পছন্দ করে রাখে। অবনী নাম ছিল হাবিবা জাহান। অরণ্য নিজের পরিচয় বড় করতে মেয়েটির নাম দেয় অবনী সুলতানা। অরণ্য ভাগ্য করে যেদিন বাঁচাতে পেরেছি অবনীকে। অরণ্য উঠে দাঁড়ালো। না, এগুলো ভাবতে চাই। কফি মগ হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে মেঘা। আফরিন গভীর ঘুমে আচ্ছন্ন। মৃদু হাওয়া পরিবেশটা রহস্যময়। বাবার কথা খুব মনে পড়ছে। বাবার হাতে কতদিন খাবার খাওয়া হয় না। বাবা কই মাছের তরকারি খুব পছন্দ করতেন। গভীরভাবে পুরানো চিন্তায় ফিরে গেল বেলি। সেই পুরানো অতীতে ফিরে গেল মেঘা। মেঘার বয়স 10 হবে, কাঁধে ব্যাগ আর হাত দুইটা চকলেট। বাড়ির সামনে এসে থেমে গেল মেঘা। মেঘার বাড়ির সামনে এত কিসের ভিড়? একটু একটু করে এগিয়ে গেল ভিতর। ভিতর গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল মেঘা। সারা ফ্লোর রক্তে ভিজে গেছে। মেঘার বাবা মেঘার মায়ের লাশের পাশে বসে চোখের পানি ফেলছেন। পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছে মেঘার বাবাকে। মেঘার সব স্থিরভাবে দেখছে। মেঘা বাবা বলল, বিশ্বাস কর মা, আমি তোর মাকে খুন করিনি। আর কথা বলতে পারলো না মেঘার বাবা। গাড়িতে তুলে নিল পুলিশ। হঠাৎ সবকিছু চোখের সামনে যেন শেষ হয়ে গেল। নিজের বাবা মাকে হারিয়ে ফেল মেঘা। বর্তমানে ফিরে আসে মেঘা। পুরানো কথা খুব কষ্ট দেয়। কিছু স্মৃতি হয়তো কখনো ভোলা যায় না। মানুষের জীবন অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে, যা হয়তো সে কখনো কল্পনা করে নাই। টেবিলে অফিসের দরকারি কাগজ খুঁজছে অরণ্য। অরণ্য বাবা মারা যাবার বাবার রুমে আসা হয় না অনেকদিন। দরকারি ফাইল খুঁজতে কালো ডায়েরি হাতে পড়ল অরণ্যের। হঠাৎ বাবার মুখে শোনা আকবর মিয়ার কথা মনে পড়ল অরণ্যের। কিন্তু সে এখন জেলে। বাবার অফিসে সবচেয়ে বিশ্বস্ত কর্মী ছিল আকবর মিয়া। আকবর মিয়ার কাছে অফিসের সব প্রয়োজনীয় কাগজপত্র থাকত। আকবর মিয়াকে পুলিশ হ্যান্ডকাপ পরানোর পর অরণ্যর বাবা খবর পায়। অনেক চেষ্টা করেও রক্ষা করা যায়নি। হঠাৎ বাবা মারা যাওয়ার জন্য অরণ্যকে ব্যবসার হাল ধরতে হয়।
দরকার ফাইল খুঁজতে খুঁজতে পুরাতন ডায়েরিটা হাতের কাছে পেলে অরণ্য। কয়েক বছর আগের ছবিতে একজন ভদ্রমহিলা আর ছোট মেয়ের সাথে আছে আকবর মিয়া। অরণ্য আকবর মিয়াকে চেনে। বাবার সাথে প্রায় আকবর মিয়া বাড়িতে আসতেন, সেভাবে আকবর মিয়াকে চেনে অরণ্য। ছবিটা হয়তো আকবর মিয়ার স্ত্রী আর কন্যা। অরণ্য ছবিটা ভালো করে দেখলো, অনেক পুরানো ছবি, সাদা সাদা দাগ পড়ে গেছে ছবিতে। রাত গভীর অন্ধকার গ্রাস করছে গোটা শহরে। দূরে থাকা আলোগুলো যেন তারা মন হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে আছে মেঘা। নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা ভাবছে মেঘা, জীবনটা তো অন্যরকম হতে পারত, কিন্তু এমন কেন হলো? মেঘা আর ভাবতে পারছে না, প্রচন্ড মাথা ব্যথা করছে। রুমে এসে কফির কাপটা টেবিলে রেখে আফরিনের পাশেই শুয়ে পড়ল মেঘা। জানালা দিয়ে স্বচ্ছ নীলাভ আকাশ দেখা যাচ্ছে। হাওয়ার তালে রেশমের ন্যায় উড়ে চলছে সেখানকার পর্দা। আহা, কি মনোরম দৃশ্য! আফরিন আর মেঘা তৈরি কলেজে বের হবার জন্য। টেবিলে খাবার সাজিয়ে রেখে ফরিদা বেগম ডাকতে এসেছেন। কিরে, তোরা না খেয়ে চলে যাচ্ছিস? দেরি হয়ে গেছে, আবার খাওয়ার সময় নাই। পরে ক্যান্টিনে খেয়ে নিব। তোদের সাথে কথা ছিল। কি বিষয়ে তাড়াতাড়ি বলো। একটি টিউশনে আছে, করবি? আবার দুপুরে এসে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। সকাল 10টা বিপ্লব স্যারের ক্লাস শেষে করে ক্যান্টিনে খাবার খেতে এসেছে মেঘা। টেবিলে পোটা আর ডিম ভাজা রাখা। আফরিন আর মেঘা কথা বলছে আর খাচ্ছে। মেঘা বলল, আফরিন আজ চল বাবার সাথে দেখা করে আসি। কখন যাবি? বিকালে চল। আচ্ছা ঠিক আছে। গ্রীষ্মের তপ্ত দুপুরে খানিকটা ক্লান্ততা ভিড় করেছে ধুলাবালি ঘেরা শহরটায়। পাশের মেইন রোডটায় অনবরত গাড়ির হর্নে বেশ বিরক্ত হলো মেঘা, তবে চোখে মুখে বিরক্তি নেই মেঘার। এসবে সে অভ্যস্ত কিনা, কিন্তু এই ব্যস্ত শহরটাই তার থেকে সবকিছু কেড়ে নিয়েছিল এক সময়। ট্রাফিক পুলিশের দৌড় যেন লেগে আছে আজ রোডে। আফরিন আর মেঘা একপাশে দাঁড়িয়ে আছে। জেলখানায় যাওয়ার জন্য তৈরি দুজনে। মেঘা বলল, মামা যাবেন? কই যাবেন আবা? মাসফিল জেলখানায়। জামু ভাড়া 80 টাকা। একটু কম করেন মামা। 70 টাকা দিয়ে নেবা। আচ্ছা। জেলখানা গেটের সামনে দাঁড়িয়ে আছে আফরিন আর মেঘা। 8 বছরের দণ্ডে দণ্ডিত মেঘার বাবা। দুপুরের রোদের তাপটা কিছুটা কমতে শুরু করছে। থানার ওসি বাদল সাহেবের সাথে কথা বলে আফরিন আর মেঘাকে দেখা করতে দেওয়ার হয় আকবর মিয়ার সাথে। বাবা কেমন আছো? হঠাৎ বাবাটাকে চমকে উঠল আকবর মিয়া। দৌড়ে এসে মেয়ের হাতটা ধরল। চোখে অশ্রু টলমল করছে। পুরুষ মানুষ নাকি কাঁদে না? তাহলে এই কান্না কিসের কান্না? মেঘা মারে, আমি তো ভাবছি তুইও সবার মতোই আমাকে ভুল বুঝছিস। আমি জানি বাবা, তুমি কোনো খারাপ কাজ করতে পারো না। মেয়ের এমন কথায় কান্না ধরে রাখতে না পেরে কান্না করে দিল আকবর মিয়া। একজন মেয়ে তার বাবাকে অফুরন্ত ভালোবাসে। বাবা মেয়ের ভালোবাসা এক সুন্দর ভালোবাসা। এই জন্য হয়তো সবাই বলে বাবারা মেয়েদের একটু বেশি ভালোবাসে। মেঘামা, এতদিনে মনে পড়লো আমার কথা। আমি ভাবছি তুই তোর মামি আর মামার কথা বিশ্বাস করে আমাকে ভুল বুঝছিস। বাবা মামি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছিস? তাহলে তুই এখন কোথায় আছিস? আমার বান্ধবী আফরিন ওদের হোস্টেলে উঠছি। ওরা তোকে বাড়ি থেকে বের করে দিল কেন? আমি নাকি তাদের সংসারে আপদ হয়ে গেছি? মারে, তোর জীবনটা শেষ হয়ে গেল। তোর কত সুখে থাকার কথা, কিন্তু আজ তুই ভিখারির মতো ঘুরছিস। সুখ সবার জন্য না বাবা। মামি আর মামার এখন আমাকে দরকার নেই। মায়ের সব সম্পত্তি ওর অধিকারী আমি ছিলাম। মায়ের মৃত্যুর পর সমস্ত আমার নামের করা হয়। মামা মামি খুব যত্ন করতো তখন। আমি তখন এত সব বুঝতাম না। এরপর যখন আমার কাছ থেকে সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিল, আমার প্রয়োজন তাদের শেষ আমাকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিল। মারে কোন অপরাধের শাস্তি দিচ্ছে আল্লাহ। তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। বাবা, তুমি চিন্তা করো না। আমি ভালো আছি, আর তুমি আমার জন্য ব্যাংকে কিছু টাকা রাখছো। আমি দায় দিয়ে চলছি, এখন একটা বা দুটো টিউশনি করাতে পারলেই হবে। তোর জন্য আমি কিছুই করতে পারলাম না রে মা। বাবা, তুমি শুধু আমার জন্য দোয়া করো। আমার দোয়া সব সময় তোর সাথে আছে মা। আজ আসি বাবা, অন্যদিন আসবো।
আকবর মেয়ে চলে যাওয়া দিকে তাকিয়ে আছে। মেঘা চলে গেল। আকবর চোখে মুছল। মেয়েটার এত কষ্ট কেন? কি অপরাধ করছে মেয়েটা? আমার অন্ধকার মেয়ের জীবনে আলো করে কাউকে পাঠিয়ে দাও উপরওয়ালা। পরন্ত বিকেল, সূর্য ডুব দিল পশ্চিমে। শহরে নেমে এসেছে অন্ধকার। আফরিন আর মেঘা হোস্টেল ফিরছে একটু আগে। রুমের থমথমে নীরবতা। জানালাটি খুললেই হাসনাহেনা ফুলের অপরূপ একটা ঘ্রাণ নাকে এসে হানা দেয়। আহা, কি মিষ্টি একটি ঘ্রাণ! প্রাণ ভরে তা টেনে নিল মেঘা। ঘড়ির কাঁটা 8:30 ছুঁই ছুঁই। দরজায় কড়া পড়তেই আফরিন দরজা খুলে দিল। দরজার বাইরে ফরিদা বেগম দাঁড়িয়ে আছে। ফরিদা বেগমের মুখে হাসি। কে আফরিন, বাইরে দাঁড়িয়ে থাকতে দিবি না? আপা ভিতরে আসো। মেঘ কোথায়? বসেই ছিল মাত্র, ওয়াশরুমে গেল। কি দরকার বলো? আমি মেঘার জন্য একটা টিউশনির ব্যবস্থা করছি। ওমা, কি বলো? বিকালে বলতে চাইলাম, তোরা তো না শুনে চলে গেলি। আচ্ছা আপা, কোথায় পড়াতে যেতে হবে? টাকা পয়সা কেমন দিবে? আমার বসে মেয়ে। টাকার কথা হয়নি, তবে বড়লোকের মানুষ আর মন ভালো, মেঘার প্রাপ্য টাকায় দিবে। আচ্ছা তুমি বসো, আমি আসছি। তুই আবার কই যাস? মেঘাকে ওয়াশরুমে বাইরে থেকে চিৎকার করে বলি, তুমি এসেছো। তাহলে মেয়ে তো বের হয় না। আরে থাক তুই, এটা দেখে আমি কি রান্না করে নিয়ে এসেছি। কি রান্না এটা? আলুর দম আর পোটা। ও দাও দাও, খেয়ে দেখি। আরে দাঁড়া, মেঘা আসুক। খুশি আপা? হ্যাঁ বল। তুমি খুব ভালো খুশি আপা। পাগলি মেয়ে। শোন, আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমি। আমার 2 ভাই ছিল। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা তখন স্কুলের শিক্ষক ছিলেন। আফিল উদ্দিন মাস্টার নামে সবাই চিনত বাবাকে। বাবার নাম ডাক ছিল খুব, আর সম্মান ছিল অনেক। বড় ভাই তখন এসএসসি পরীক্ষার্থী, ছোট ভাই ক্লাস 7-এ, আর আমি ক্লাস 2-তে পড়ি। বাবা ছিলেন খুব প্রতিবাদী মানুষ। ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিবাদ করতে বাবা সহ পরিবারের সবাইকে প্রাণ দিতে হয়। মাকে তখন আয়কে আলমারিতে লুকিয়ে রাখে, তাই ভাগ্যক্রমে বেঁচে যায়। প্রতিদিন গ্রাম খবর ছড়িয়ে পড়ে, পুলিশ এসে লাশ উদ্ধার করে। অনেক খোঁজাখুঁজির পর আমাকে আলমারি থেকে উদ্ধার করে পুলিশ। আমার চাচার কোনো ছেলে মেয়ে ছিল না। তখন থেকে তারাই আমাকে মানুষ করে। এক নাগারে কতগুলো বলে থামলো ফরিদা আপা। আফরিন চুপচাপ কথাগুলো শুনল। আফরিন বলল, জীবনে অনেক কষ্ট করছেন আপা। আল্লাহ কপালে রাখছিল হয়তো। মেঘা ওয়াশরুমে থেকে বাইরে বের হয়ে এলো। ফরিদা আপা উজ্জ্বল চোখে মেঘার দিকে তাকিয়ে বলল, মেঘা তাড়াতাড়ি আয়, বসো। কি হয়েছে আপা? তোদের জন্য আলুর দম আর পোটা নিয়ে এসেছি। খেয়ে নে, তারপর সব বলবো। আচ্ছা দাও দেখি খেয়ে। ফরিদা আপা বাটিতে আলুর দম আর পোটা মেঘা আর আফরিনের দিকে এগিয়ে দিল। আফরিন আর মেঘা খাবার মুখে দিয়ে একসাথে বলে উঠল, ও ফরিদা আপা, চমৎকার হয়েছে খেতে। আঙ্গুল চেটে খাওয়ার মতো। ফরিদা আপা মৃদু হেসে বললেন, মেঘা, তোর জন্য একটা ভালো টিউশনে আছে। কবে থেকে পড়াতে হবে? তুই পড়ালে আমি কথা বলে দেখব। আচ্ছা তুমি কথা বলে জানাও। আচ্ছা এখনই কল করছি। ফরিদা আপা কল লিস্ট থেকে নম্বর বছর করে কল দিল। 2বার ফোন বাজার, সাথে কল রিসিভ করলো অরণ্য। স্যার, আমার হোস্টেলে একটা মেয়ে আছে। মেয়েটি টিউশন পড়াবে। কবে থেকে পড়াতে হবে? কাল থেকেই পড়াতে হবে। আপনি আমার বাড়ির ঠিকানা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। ফরিদা আপা কল রেখে মেঘার দিকে তাকালেন। উজ্জ্বল খুশির চোখে বললেন, মেঘা কল থেকে পড়াতে বলছে। আমি তোকে ঠিকানা দিয়ে দিব, তুই কাল দুপুরে চলে যাবি। আচ্ছা আপা। রাত 11:30টায় টেবিল বসে পড়ছে মেঘা আর আফরিন। পিনপিন নীরবতা সারা পরিবেশ। চারপাশ অন্ধকার, আর নীরবতার সাথে মৃদু বাতাসে হাসনাহেনার ঘ্রাণে মুগ্ধ চারপাশ। বিপ্লব স্যারের ইতিহাস পরীক্ষা 2 দিন পর। আফরিন আর মেঘার ইতিহাস পড়া কমপ্লিট করছে। আফরিন বলল, মেঘা অনেক ঘুম পাচ্ছে আমার, আমি শুয়ে পড়লাম। আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে পড়, আমি এই পড়াটা কমপ্লিট করে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। নিস্তব্ধ শহরের বুকে হোস্টেলের সব আলো নিভে গেছে। টেবিলে ছোট চার্জারের আলোতে বসে পড়ছি মেঘা।
আফরিন বিছানায় শরীর এলে দিয়ে ঘুমের রাজ্য পাড়ি দিয়েছে। মেঘা বইটা বন্ধ করে বারান্দায় এসে দাঁড়ালো। রাত নেমেছে অনেক, মেঘা খোলা আকাশের দিকে অপার নয়নে তাকিয়ে আছি। কি সুন্দর রাতের আকাশ! আকাশেতে লক্ষ্য তারার সমাগমে মেঘা যেন হারিয়ে ফেলেছি নিজেকে। আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি এগুলো! একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মেঘা। দুতলা বাড়ি, নাম প্লেটে লেখা শুভেচ্ছা কুটির। নামটা খুব সুন্দর। ফরিদাবাদ দেওয়া ঠিকানা অনুযায়ী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মেঘা। বেশ বড় লোক আর ভালো মনের মানুষ। কথাটা ফরিদা আবার বেশ হাসি মুখে বলছিলেন। মেঘা কাছে নিয়েছে কারণ বেশ ভালো অঙ্কের টাকা পাবে সে। তারপর কলিং বেল বাজালো বাসায়। সাথে সাথেই একজন পুরুষ দরজা খুলল। পুরুষটি অবাক কণ্ঠে বলল, আপনি এখানে? মেঘা ফ্যালফ্যালিয়ে তাকিয়ে আছে। সামনে দাঁড়ানো মানুষটি আর কেউ নয়, হাসপাতালে দেখা সেই ব্যক্তি। অরণ্য এক হাসি দিয়ে বলল, কি ব্যাপার, ধন্যবাদ দিতে এলেন বুঝি? আমি টিউশনির জন্য কথা বলতে এসেছি। ও, আপনি টিচার? জি। প্রথম দিন যেভাবে বললেন আর দেখা না হওয়াই ভালো। তারপর আপনাকে দেখে তো ভয় পেয়েছি। কথাটা শুনতেই ভ্রু কুঞ্চিত করে তাকালো মেঘা। অরণ্য বলল, আসুন, ভেতরে আসুন। মেঘা সোফায় বসে আছে, তার ঠিক সামনে বসে আছে অরণ্য। মেঘা চারদিক তাকিয়ে দেখছে। অরণ্য বলল, আমার মেয়ে এবার ক্লাস এসএসসি পরীক্ষা দিবে। ওর নাম অবনী। অবনীকে ভালো রেজাল্ট করানোর দায়িত্ব নিতে হবে, পারবেন? কথাটি কিঞ্চিত অবাক হলো দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘা। অরণ্যকে দেখা বোঝার উপায় নেই, তার বাচ্চা আছে, তাও এত বড়। কিছু সময় চুপ করে বলল, আমি চেষ্টা করব। অরণ্য মেঘাকে নিয়ে গেল অবনী রুমে। ছোট একটি রুমে চারদিকে টেনে রাখা। তার ছোট খাটের পাশে দেওয়ালে ফুল আর প্রজাপতির ছবি আঁকা। বেশ পরিপাটি রুমে। অরণ্য বলল, অবনী কোথায় তুমি? বারান্দায় আছি, আসছি। দ্রুত এসো, তোমার নতুন টিচার এসেছে। মেঘা রুমটা ঘুরে দেখছে। অরণ্য আর অবনীর একটা ছবি ফ্রেমে বন্দি। ঘরটা নানা রকম কারুকাজ করা। অরণ্য বলল, মিস মেঘা বসুন। আজ থেকেই কি পড়ানো শুরু করব? এটা আপনি আর আপনার ছাত্রী ঠিক করুন। মেঘা কথা বাড়ল না। অরণ্য এমন কথা বলা একদমই পছন্দ করে না মেঘা। কিছু সময় পর অবনী এলো। মেঘা পা থেকে মাথা অব্দি দেখল। পরনে সাদা জামা, চুলগুলো কমে ছাড়িয়ে গেছে। কিন্তু অরণ্যর সাথে কোনো মিল নেই চেহারা। হয়তো মায়ের মতো চেহারা। ছেলে হোক বা মেয়ে, বাবা মায়ের চেহারার সাথে ঠিক কিছু মিল থাকে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো। আপনি? ভালো আছি। মিস্টার অরণ্য, আমি আজ থেকেই পড়ানো শুরু করতে চাই। ঠিক আছে, আপনি যখন চাইছেন আমার কোনো আপত্তি নেই। আপনি পড়ানো শুরু করুন। আমি এখন আসি। দরকার হলে ডেকে পাঠাবেন। অরণ্য, অবশ্যই। মেঘা, অবনী টেবিলে যাও। বই খাতা বের করো, তোমার ম্যাম সাথে আমার একটু কথা আছে। অরণ্য, ওকে বাবা। অবনী, মিস মেঘা, আমি অফিসে কাজে খুব ব্যস্ত থাকি। অবনীকে সময় দেওয়া হয় না। অবনীর পড়ালেখা প্রতি নজর রাখা আমার হয়ে ওঠে না। আমি চাই আপনি খুব ভালোভাবে এসব বিষয়ে লক্ষ্য রাখবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। জি, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। ওকে ম্যাম, পড়ান তাহলে। আর হ্যাঁ, এই গম্ভীর মুখে হাসি ফোটাতে কোনো ঔষধ থাকলে বলতে পারেন, আমি নিয়ে আসতে পারি। কি বললেন? কিছু না। আপনি একটা জাতা লোক। মানে না, ক্লিয়ার করে দিলে ভালো হয়। মেঘা কথা বাড়ল না, আগে গড়গড় করে টেবিলের পাশে রাখা চেয়ারে বসে পড়ল। অরণ্য মৃদু হাসি দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6টা। অবনীকে পড়ানো শেষে মেন ডোরের দিকে যেতে সোফায় বসে থাকা অরণ্য ডাক দিলেন, মিস মেঘা। অরণ্য মিনমিন করে বলল, অভদ্র লোক। মেঘা অরণ্যর নাম অভদ্র রেখেছে। মেঘা বিরক্ত নিয়ে তাকিয়ে বলল, জি বলুন। এখানে বসুন, কথা আছে। আমার তাড়া আছে। রাতের আগেই হোস্টেলে ফিরতে হবে। আমি পৌঁছে দিতে পারি যদি আপনি চান। কোনো দরকার নেই। আপনার কি বলার আছে বলুন। আপনি বসুন।
মেঘা অরণ্য সমানে থাকা সোফায় বসে পড়ল। অরণ্য বলল, ছাত্রী কেমন? ছাত্রী ঠিক আছে, কিন্তু একা থাকার জন্য মনের মধ্যে অনেক ভয় আছে। ঘুম ছোট থেকেই তো একা বড় হয়েছে। কেন, আপনার স্ত্রী কোথায়? আমি তো বিয়ে করি নাই। মেঘা বড় বড় চোখে তাকিয়ে আছে অরণ্য দিকে। অরণ্য মৃদু হেসে বলল, বিয়ে ছাড়াই আমি এক বাচ্চা বাবা। অরণ্য এবার জোরে হেসে উঠল। মেঘা চুপচাপ কথা শুনছে। অরণ্য বলল, এভাবে তাকিয়ে কি দেখছেন? মেঘা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। মেঘা বলল, বিয়ে ছাড়া বাচ্চা থাকে এটা প্রথম শুনলাম। এটা অনেক লম্বা কথা, আপনার সময় হবে শোনার জন্য। আপনার সময় হলে বলতে পারি। আমাকে যেতে হবে। একা যেতে পারবেন? জি পারবো। আজ আসি। মেঘা উঠে মেন ডোর খুলে বাইরে চলে এলো। পাখিগুলো নিজের বাড়ি ফিরছে। এখন মেঘারও ফিরতে হবে। রাস্তায় থাকা ল্যাম্পোস্টগুলো একের পর এক জ্বলে উঠল। মেঘা একটু এগিয়ে একটা রিক্সা নিল। রিক্সা চলছে নিজের গতিতে, আর মেঘার ভাবনা জুড়ে আছে অবনী আর অরণ্য। আজ রাত রান্না ডিম ভুনা, বেগুন ভাজা আর খিচুড়ি। ফরিদা আবার সব রান্না করে নিয়ে এসেছে। ঘড়ির কাঁটায় রাত 11টা। বাইরের পরিবেশটা খারাপ। বজ্রপাতের সাথে মৃদু হাওয়া বইছে। ফরিদা আবার খাবার দিয়ে গেলেন। মেঘা আর আফরিন খেতে বসেছে। আফরিন বলল, আজ কেমন গেল টিউশনি? ঘুম ভালো। লোকটিকে আমি আগে থেকেই চিনি। কিভাবে? আমার যে ব্যক্তির গাড়ির সাথে অ্যাক্সিডেন্টে হয়েছিল, তার মেয়ে অবনীকে পড়ানোর জন্য আমাকে ঠিক করা হয়েছে। ভদ্রলোক নাম অরণ্য, কিন্তু তার মেয়ে আছে দেখে মনে হয় না। আমি প্রথম বুঝতে পারি নাই অবনী তার মেয়ে, কিন্তু পরে জানলাম অবনী তার মেয়ে। আহা, আমার ক্রাশের বিয়ে হয়ে গেছে। মেঘা খাওয়া বন্ধ করে আফরিনের দিকে তাকালো। বেশ অবাকি হয়েই জিজ্ঞাসা করলো, মিস্টার অরণ্য, তোর ক্রাশ কবে থেকে? যেদিন থেকে সে আমাকে ফোন করছিল। এক বাচ্চার বাবার ওপর তুই ক্রাশ খেয়ে বসে থাক। ক্রাশ খেয়ে কি হবে? বউ বাচ্চা সব আছে। বাচ্চা আছে, বউ নাই। মানে? মানে আপনার ক্রাশ বিয়ে করে নাই, কিন্তু তার একটা মেয়ে আছে। কি বলছিস এসব? মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। তোর ক্রাশের মাথায় গন্ডগোল আছে। দোস্ত, বল। তুই একটু খুঁজে বের করো না রহস্য। কিসের রহস্য খুঁজবো? বউ আর বিয়ে ছাড়া বাচ্চার রহস্য। আমার এসব জানার কোনো দরকার নেই। আর আমি পড়াতে যাই। পড়ানো শেষ হলে চলে আসবো। আর তুইও এসব চিন্তা বাদ দে। আজ রাতের ঘুম গেল আমার। একদমই শেষ। আজ এরা কথা বন্ধ করতো আফরিন। আর এক বাচ্চার বাবার কথা ভুলে খেয়ে ঘুমিয়ে পড়। তুই একটা নিরামিষ মেঘা। তুই আমিষ হলেই চলবে। প্লেট দিয়ে রেখে আসি। ঘুম আসছে। আমি ঘুমাবো। তুই এক বাচ্চার বাবার কথা ভাব। কোথায় আমাকে সাহায্য করবি, কিন্তু তুই কোনো পাত্তাই দিচ্ছিস না। মেঘা কথা বাড়ালো না। প্লেট রেখে এসে বিছানায় শরীর এলেই শুয়ে বলল, লাইটটা অফ করে দিস। সকালে কাকা করে কুচকুচে কালো কাকটা অনবরত ডেকে এসে বকুল পাতার সুন্দরতম ডালটায় বসে। অতঃপর আবারও উড়াল দিয়ে কাকা করতে করতে চলে গেল দূরতম গন্তব্যে। কলেজের গেট পেরোতেই মাঠের মধ্যে গিটারে গাওয়া গান শুনে থমকাল মেঘা আর আফরিন। মাঠে প্রায় অনেকেই গোল হয়ে গান শুনছে। গান গাইছে কলেজের সবার পছন্দের ছাত্র আরহাম হাসান। আফরিন আর মেঘার ক্লাসমেট আরহাম। স্যার ম্যাডাম থেকে শুরু করে কলেজের সবাই এক নামে চেনে আরহামকে। আরহাম পড়ালেখায় খুব ভালো, সাথে খুব সুন্দর গান গায়। আরফিন আর মেঘা গিয়ে দাঁড়িয়ে গান শুনতে লাগলো। আমার একলা আকাশ থমকে গেছে। রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবাসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। গান শেষ, সবাই হাততালি দিচ্ছে। আরহাম উঠে দাঁড়ালো। সবাই নিজের প্রয়োজন গন্তব্য ত্যাগ করলো। আরফিন আর মেঘা চলে আসতেই পিছন থেকে ডাকলো আরহাম, মেঘা শোনো। হুম বলো। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তুমি? হ্যাঁ ভালো আছি। আজকাল তোমাকে দেখাই যায় না। হুম একটু ব্যস্ত থাকি। তোমার কি খবর? সামনে তো পরীক্ষা। তুমি তো আবার টপ হবা।
আরহাম এবার জোরে হেসে উঠল। মেঘা বলল, হাসির কি আছে? প্রতিবারের মতো তো তুমি কলেজে টপ হবা। তুমিও তো টপ হতে পারো মেঘা। স্টুডেন্ট হিসাবে তুমি তো খারাপ না। নিজের সাথে আমার তুলনা করো না আরহাম। তোমার আমার মাঝে অনেক তফাৎ। এখন চলো ক্লাসে যাওয়া যাক। তোমরা যাও, আমি আসছি। ওকে। মেঘা আর আফরিন চলে গেল। আরহাম মেঘা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আরহাম ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলল, নিজের ভালোবাসার কথা বলতে চাই মেঘা তোমাকে। আমি যে খুব করে তোমাকে চাই নিজের সঙ্গী হিসাবে। বই নিয়ে এই পৃষ্ঠা ওই পৃষ্ঠা একের পর এক উল্টিয়ে যাচ্ছে মেঘা। সামনে চেয়ারে বসে আছে অবনী। মাথা ব্যথাটা আস্তে আস্তে বেড়েই চলেছে। অতিরিক্ত গরমে মাথা ব্যথায় ঠোঁট কামড়ে সহ্য করার চেষ্টা করছে। এই একটা জিনিসই তার জীবনটাকে অর্ধেক শেষ করে দিচ্ছে। এত ব্যথা। মাথা ব্যথা করলে চোখগুলোও ব্যথায় অস্থির হয়ে যায়। ভ্রুকুচকে সামনে তাকিয়ে দেখে অরণ্য দাঁড়িয়ে আছে। মেঘা ঠিক হয়ে বসে গলা ঠিক করে বলল, কিছু বলবেন? আজ বিকালে একটু সময় হবে আপনার? ঘুম কিন্তু আমার অনেক মাথা ব্যথা করছে। আপনাকে পড়াতে হবে না। অবনীকে বলছি ঔষধ দিতে খেয়ে নিন। তারপর একটু শুয়ে রেস্ট নিন। মাথা ব্যথা কমলে তারপর যাবেন। মেঘা কিছু বলল না। অবনী ঔষধ আনতে গেল। মেঘা মাথায় হাত দিয়ে চেয়ারে বসে আছে। অরণ্য এগিয়ে এলো। মেঘার মাথায় হাত রাখে চিৎকার করে উঠল, মেঘা আপনার শরীরের তো অনেক জ্বর। অরণ্য কথা না বাড়িয়ে মেঘাকে কোলে তুলে নিল। অবনীর বিছানার উপর শুয়ে দিল। মেঘা একটা শ্বাস ফেলে চোখ বন্ধ করল। অরণ্য সামনে আসলেই কেমন অদ্ভুত অনুভূতি হয়। বুকটাও ধপধপ শব্দটা বহুগুণে বেড়ে যায়। এ কেমন অনুভূতির পরিচয় জানা নেই। তবুও নিজেকে শক্ত করে চোখ খুলল। অরণ্যর দিকে তাকিয়ে বলল, আমাকে একটু হোস্টেলে নামিয়ে দিয়ে আসুন। আপনি সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যাবে না মেঘা। আপনি নিজের একটু যত্ন নেন না। আজ আপনি এখানে থাকবেন। কথার অবাধ্য হবেন না, এটা আমার পছন্দ না। মেঘা চোখে এক পলক দেখল অরণ্যকে। আজ বেশ অদ্ভুত লাগছে অরণ্য। এই অদ্ভুতের কারণ মেঘার জানা নেই। মাথা ধরে এলো মেঘা আস্তে আস্তে চোখে বাঁধা বন্ধ করে নিল। রাতের কালো আধারে মেঘার মাথার কাছে বসে আছে অবনী আর অরণ্য। অরণ্য ডক্টরকে ফোন করে আসতে বলছে। অরণ্য থার্মোমিটারের দিয়ে জ্বর মেপে দেখে জ্বরের তাপমাত্রা 105 ডিগ্রি। মেঘা জ্বরের ঘুরে আবল তাবল বকছে। অরণ্য বলল, অবনী তোমার দাদিকে ডেকে নিয়ে এসো। আচ্ছা বাবা। অরণ্য মেঘার মাথায় জ্বর পট্টি দিচ্ছে। ঘড়ির কাঁটায় রাত 8টা। মেঘার ফোনটা হঠাৎ বেজে উঠল। অরণ্য ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আফরিন লেখা। ফোনটা রিসিভ করার সাথে ওপাশ থেকে বলল, হ্যালো মেঘা, কোথায় তুই? আমি অরণ্য বলছি আফরিন। ও সরি, কিন্তু এটা তো মেঘার ফোন। হ্যাঁ, মেঘার খুব জ্বর উঠেছে। আমি ডক্টরকে কল করছি। যদি তুমি পারো আমার বাসায় চলে আসো। ওকে, আমি এখনই আসছি। অরণ্যের মুখে চিন্তার ছাপ। অবনী পাশে বসে নখ কামড়ছে। হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। অরণ্য বলল, অবনী, ডক্টর হয়তো চলে এসেছে। ওনাকে এই রুমে নিয়ে আসো। ওকে বাবা। অবনী ডক্টরকে রুম নিয়ে এলো। ডক্টর জ্বর মেপে কিছু ঔষধ লিখে দিলেন। আর বললেন, অতিরিক্ত সময় গোসল করার ফলে অতিরিক্ত ঠান্ডা লেগেছে। চুল ভেজায় থাকায় ঠান্ডা ভিতরে আছে। তার ফলে এভাবে জ্বর এসেছে। ভয়ের কোন কারণে নেই। আপনি এভাবে জ্বর পট্টি দিয়ে খুব ভালো করেছেন। আপনার এমন কাজে জ্বর কিছুটা কমে এসেছে। নরম কিছু খাবার খাইয়ে ওনাকে এই ঔষধগুলো খাইয়ে দিলে ঠিক হয়ে যাবে। ওকে ডক্টর, ধন্যবাদ। চলুন এগিয়ে দিয়ে আসি আপনাকে। আসুন। অবনী, তুমি ম্যামের পাশে থাকো। কোথায় যাবে না আমি না আসা পর্যন্ত। আমি ঔষধগুলো নিয়ে এখনই আসছি। ওকে বাবা। তুমি চিন্তা করো না। আফরিন রুম লক করে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামতে ফরিদা আপার সাথে ধাক্কা লাগে। ফরিদা আপা বললেন, কিরে আফরিন, এভাবে কোথায় যাচ্ছিস? কি হয়েছে? আপা, মেঘার অনেক জ্বর। মেঘা আসতে দেরি করছে, তাই কল করছিলাম।
ফোনটা মিস্টার অরণ্য রিসিভ করছিল। তিনি বললেন, মেঘার অনেক জ্বর। আমি যদি পারি এখনই যেন চলে আসি। আচ্ছা চল, আমিও তোর সাথে যাই। দুজন যাওয়া কোন দরকার নেই আপা। আর দরকার হলে আমি তোমাকে কল করব। তুমি ছাড়া আপন এই শহরে কেই বা আছে। আচ্ছা সাবধানে যাস। আচ্ছা আমি পরে ফোন করে সব বলবো। ঠিক আছে। রান্নাঘর দাঁড়িয়ে আছে অরণ্য। জীবনে দ্বিতীয়বারের মতো রান্নাঘরে ঢুকেছে অরণ্য। ঘড়ির কাঁটায় রাত 9টা। স্যুপ রান্না করছে অরণ্য, যা মেঘাকে খাওয়াতে হবে। কাজের মহিলা বিকালে সব কথা শেষ করে চলে গেছে। আনোয়ারা বেগম অসুস্থ মানুষ, তাই রান্নাঘরে আসা তার বারণ। আর তারপর অবনীকে তিনি সহ্য করতে পারে না। অবনীর টিচারকে নিয়ে এত মাতামাতি দেখলে আরো রেগে যাবেন। আর অবনী কখনো এগুলো করে নাই। বাধ্য হয়ে অরণ্যকে রান্না করতে হচ্ছে। মেঘার প্রতি এত কেয়ার কি শুধু মানবিকতা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে অজানা ভালোবাসা? আফরিন বসে আছে মেঘার পাশে, আর বিছানার পাশে চেয়ার বসে আছে অবনী। আফরিন অবনীকে প্রথমবার দেখছে। গোলগাল চেহারা অবনী, অপূর্ব কথা বলার ভঙ্গি। অরণ্য স্যুপ নিয়ে রুমে এসে আফরিনের দিকে তাকিয়ে বলল, এটা মেঘাকে খাইয়ে ঔষধগুলো খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে। মেঘাকে উঠে বসিয়ে দিল আফরিন। মেঘার জ্বর কমেছে। অরণ্য বলল, শরীর এখন কেমন আছে? জি ভালো। আজ রাত এখানে থাকবেন? না, এভাবে আপনার বাসায় থাকা ঠিক হয় না। দেখুন মিস মেঘা, অযথা জেদ করবেন না। আপনি অসুস্থ, আর এই অবস্থা আমি আপনাকে কোথায় যেতে দিব না। মেঘা কথা বাড়ল না। অযথা জেদ করে কাজ হবে না। অরণ্য লোকটার এমন আচরণে হতবাক মেঘা। একটা অচেনা মেয়ে, তাও আবার মেয়ের টিচারের প্রতি এত পজিটিভ কেন অরণ্য? অরণ্য অবনীর দিকে এগিয়ে এসে বলল, অবনী চলো, রাতের খাবার খেতে হবে। আমি খাবো না বাবা, একটু হলেও খেতে হবে। রাতে না খেয়ে ঘুমাতে হয় না। কিন্তু বাবা, আমার খেতে ইচ্ছা করছে না। আমি কোনো কথা শুনতে চাই না অবনী। অরণ্য অবনীর হাত ধরে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরফিন মেঘাকে শুইয়ে দিয়ে বলল, তোর বিশ্রাম নেওয়া দরকার। কাল সকালে আমরা হোস্টেলে ফিরব। ঘুম কেটে গেছে আরো 7 দিন। রোদ উঠেছে আকাশে। সে রোদ আবছাভাবে ছড়িয়ে পড়ছে সারা উঠোনে। সকালের এই রোদটা ভীষণ মিষ্টি। দক্ষিণ পশ্চিম পাশে একটা কৃষ্ণচূড়া গাছ ছাদের দিকে বাকিয়ে আছে। বিছানায় লাফ দিয়ে উঠে বসালো মেঘা, সাথে সাথেই ফোনটা বেজে উঠল। ফোন স্ক্রিনে ভেসে উঠল অরণ্যর নাম। ফোনটা রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠ বলল, এত সকালে কেন ফোন করেছেন? আপনি কাল পড়তে আসেনি? অবনীর সাথে আমার কাল রাতে দেখা হয় না। কাল ফিরতে একটু রাত হয়েছে তাই। আজ সকালে অবনী বলল আপনি কাল পড়াতে আসেননি। শরীরটা বেশ খারাপ লাগছিল, তাই যায়নি। আজ একটু দ্রুত আসবেন। কেন? আমি আসতে বলছি তাই আসবেন। আপনাকে আমি দেখব। আমাকে আবার দেখার কি আছে? আপনি রূপবতী কন্যা তো, তাই দেখবে। আপত্তি আছে? আর আপত্তি থাকলেও কিছু করার নেই। যদি না আসেন আমি তুলে নিয়ে আসতে পারি। আপনার এমন আচরণ আমার মোটেই পছন্দ না মিস্টার অরণ্য। আমি এমন আচরণ বন্ধ করে দিলে আপনি সবচেয়ে বেশি কষ্ট পাবে। আপনার এমন কথায় ওর আমি খুঁজে পাই না। সময় হলে ওর দিব। সময় মতো চলে আসবে। অপেক্ষায় থাকবো। মেঘা কিছু বলার আছে, কলটা কেটে গেল। অরণ্য এমন কথার আদৌ কি কোনো মানে আছে? তিনি কি করতে চাই, আর কি বলতে চাই, সবকিছুই অস্পষ্ট। সাদা মেঘ ঘুরে চলছে নীল আকাশের বুকে। এক দীর্ঘ শ্বাস নিল অরণ্য। অরণ্য আকাশের দিকে তাকিয়ে চোখে বন্ধ করে বলল, আমি তোমার মায়ে যেভাবে আসক্ত হয়েছি, তুমি ঠিক এভাবেই আমার মায়ের আসক্ত হবে। তখন নতুন গল্প বোনা হবে হবে অরণ্যর উন্মেঘার নতুন এক অধ্যায়। কল লিস্ট থেকে উকিল মুন্সিকে কল করলো অরণ্য। মুন্সি একজন নামকরা উকিল। উকিল সাথে তার আরো একটা পরিচয়, সে অরণ্যর বন্ধু। আকবর মিয়ার খোঁজা মুন্সির কাছ থেকেই অরণ্য পেয়েছে। আজ সকালে অফিসে একটা জরুরি কাজে আইনের সাহায্য কিভাবে নেওয়া যায় এ বিষয়ে শুনতে মুন্সির অফিস চলে যায়। মুন্সি অফিসে কাগজপত্র থেকে হঠাৎ একটা ছবি উড়ে এসে অরণ্য সামনে পড়ে।
ছবিটা উঠিয়ে দেখে অবাক হয়ে যায় অরণ্য। অরণ্যর প্রিয় মানুষ তার চিরচেনা আকবর আঙ্কেল। অরণ্য বলল, মুন্সি, এই ছবি তুই কোথায় পেলি? আরে তুই এমন করেছিস কেন? তাড়াতাড়ি বল। তুই আগে বসো, এই নে পানি খা। তুই আমাকে সব খুলে বল দোস্ত। আচ্ছা ঠিক আছে। এই ভদ্রলোকের নামে কেস আছে, আর সে এখন জেলে। ভদ্রলোক নিজের স্ত্রীকে খুন করেছেন। তার স্ত্রীর ভাই আর ভাবি এখানে এসেছিল। তাদের সাথে একটা মেয়ে এসেছিল। মেয়েটি ওই ভদ্রলোক একমাত্র মেয়ে। মেয়েটির মা মারা গেছে বাবা জেলে, এই সুবাদে মেয়ের কাছ থেকে সব সম্পত্তি আইনিভাবে লিখিয়ে নিয়েছে। অরণ্য চুপ করে সব কথা মনোযোগ সহকারে শুনল। কি কষ্টের জীবন। ফুলের বাগান যেন একঝরে ভেঙে তছনছ হয়ে গেছে। অরণ্য বলল, ভদ্রলোকের মেয়ের ছবি আছে তোর কাছে? ও আছে তো। মেয়ের বাবা মায়ের আর মামা মামি সবার ছবি আছে। আমার মেয়েটির ছবি চাইছি। আচ্ছা তুই একটু অপেক্ষা কর, আমাকে একটু খুঁজতে দে। আচ্ছা ঠিক আছে। সকালে মিষ্টি রোদ এখন গরমের উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। ব্যস্ত জীবনের মানুষ ছুটে চলছে নিজের কাজে। মেঘা দাঁড়িয়ে আছে মাসফিল জেলের গেটে। মুখমণ্ডল ঘিমে একাকার অবস্থা। কাল রাত থেকে বাবাকে ভীষণ মিস করছে মেঘা। দুনিয়ার মানুষগুলো বড্ড আজব, আর ভীষণ স্বার্থপর। রং বদল করতে একটু ভাবে না। হাজার কথা মনের মধ্যেও কেঁদির। মেঘা জেলের প্রবেশ পথ ধরে হাঁটতে শুরু করলো। থানার ওসি বাদল সাহেব বসে আছে চেয়ারে। মাথা উপর ফ্যান চলছে, ভো ভো করে। মেঘাকে আসতে দেখে ওসি সাহেব হাসি মুখে বললেন, কেমন আছো মেঘা মা? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার সাথে দীর্ঘদিন সম্পর্ক, সেই 7 বছর ধরে দেখছি তোমাকে। যেন ছোট থেকে বড় হতে দেখলাম। ছোট মেঘা আজ কলেজে। বাবাকে কবে মুক্তি দেওয়া হবে স্যার? আর বেশি সময় নেই। 7 বছর 8 মাস চলছে। আর 4 মাস পর মুক্তি পাবে। আমি বাবার সাথে দেখা করতে চাই। ওসি বাদল সাহেব একজন মহিলা কনস্টেবলকে বললেন, মেঘাকে নিয়ে একবার মিয়ার কাছে যাও। মহিলা কনস্টেবল মাথা দোলালেন। কনস্টেবল হেঁটে যাচ্ছে। পিছে পিছে আসছে মেঘা। অরণ্য পায়চারি করছে ছোট রুমের মধ্যে। আকবর মিয়ার সাথে কি হয়েছিল? তার মেয়ে বা এখন কোথায় আছে? কি অবস্থা আছে? হলুদ ফাইল হাতে মুন্সি এগিয়ে এলো। এই হলুদ ফাইলে সব তথ্য আছে। অরণ্য ফাইলটা হাতে নিল। ফাইলে প্রথমে আছে আকবর মিয়ার ছবি, পাশে আর তার স্ত্রীর ছবি, আর তার পাশের ছবি দেখা। ধবাস করে চেয়ারের বসে পড়ল অরণ্য। মুখ থেকে একটা কথা বের হয়ে এলো, মেঘা আপনি। আপনি তবে উন্মেঘা। তবে আমি ঠিক মানুষের মায়ার আসক্ত হয়েছি, যে মানুষই একান্ত আমার। টিউশন শেষ মাত্র বের হয়েছে আফরিন। কাঁধে ব্যাগ চেপে হোস্টেলের দিকে ছুটে চলছে আফরিন। পিছন থেকে হঠাৎ নিজের নামে ডাক কানে ভেসে এলো, এই যে শুনছেন। আফরিন থমকে দাঁড়িয়ে গেল। পিছন ঘুরে তাকিয়ে দেখলো শাওন দাঁড়িয়ে আছে। শাওন আফরিন ছাত্রীর বড় ভাই। বাড়িতে কখনো তার দেখা মেলে না, মাসে 2 বার দেখা হয়। হঠাৎ মাঝ রাস্তায় শাওনকে দেখে অবাক হয় আফরিন। ভাইয়া আপনি? পড়ানো শেষ ম্যাম। আপনি আমাকে ম্যাম বলবেন না ভাইয়া, আমি আপনার ছোট। শাওন হেসে উঠল। আফরিন নীরবে তাকিয়ে আছে। ছোট হোক বা বড়, আপনি তো টিচার তাই না? জি, কিন্তু আপনার থেকে বয়সে ছোট। আমার কাছে ছোট বড় কিছু না, টিচার মানে টিচার। বুঝেছি। কোনো কাজে বের হয়েছেন? একদিকেই যাচ্ছিলাম তো দেখে আপনি, তাই এগিয়ে আসলাম। ও আচ্ছা, তাহলে চলুন। হ্যাঁ চলুন, যেতে যেতে কথা বলা যাক। ফোনটা ব্যাগে রেখে শুভেচ্ছা কুটির দিকে হেঁটে চলছে মেঘা। সূর্যের উত্তাপ কমে প্রকৃতি যেন হাফ ছেড়ে বাঁচল। পরিশ্রম করা মানুষগুলো জানে সূর্যের তাপ কিভাবে সহ্য করতে হয়। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে আজ দেরি হলো বলে। ভ্রুকুচকে বিরক্তি নিয়ে আবারও হাঁটা শুরু করে মেঘা। আরো হাঁটলে দেরি হবে। চট করে রিক্সা ডেকে নিল মেঘা। রিক্সাওয়ালা বলল, কই যাইবে না পা?
মেঘা মৃদু হেসে বলল, আকাশ রোডের শুভেচ্ছা কুটির বাড়ির সমানে কথাটা বলে রিকশায় উঠে বসে পড়ল মেঘা। রিকশা চলেছে নিজ গতিতে। চারদিকে গাছপালা ছাড়িয়ে ছুটে চলছে রিকশা। বাতাসের সব দোকানে শস্য ভেসে আসছে। রিকশাওয়ালা গামছা দিয়ে মুখটা মুছে হাসি নিয়ে বলল, কিছু না মনে করলে একটা কথা কইতাম আপা। হ্যাঁ বলেন। অরণ্য হাসান স্যারের বাড়ির সমানে কি কাজে যাবেন? তিনি তো একজন বড় মাপের ব্যবসায়ী। জিওনার মেয়ে অবনীকে আমি পড়াই। আপা তিনি খুব ভালো মানুষ। একবার আমার মেয়ে অসুস্থ ছিল, অরণ্য সাহেব আমাকে অনেক সাহায্য করেছে। কথা বলতে বলতে রিকশা এসে থামলো শুভেচ্ছা কুটিরে। ধীর পায়ে নামলো মেঘা। ভাড়া মিটিয়ে দিয়ে ভিতরে চলে গেল। কলিং বেলে চাপ দিতেই অবনী এসে দরজা খুলে দিল। অবনী রুমে চেয়ারে বসে অবনীকে পড়া দিতে বলল মেঘা। অবনী মেয়েটিকে অনেক প্রশ্ন করতে ইচ্ছা করে, কিন্তু মেয়েটা যদি কষ্ট পায়। মেঘা বলল, অবনী। জি ম্যাম। তোমার বাবা কোথায়? সকালে বের হয়েছে, এখনো ফিরেনি। আচ্ছা ঠিক আছে করো। অরণ্যকে এমন বিচলিত দেখে অবাক হচ্ছে মুন্সি। অরণ্য ছবির দিকে তাকিয়ে আছে। মুন্সি বলল, কি হয়েছে তোর একটু বলবি? আচ্ছা এই ভদ্রলোকের তো জেল হয়েছে তাই না? হ্যাঁ, কিন্তু তুই এত কিছু জেনে কি করবি? পরে সব বলবো। তুই একটা কাজ কর, এই ভদ্রলোকের কোন জেলে আছে খোঁজ নেই। আমি তার সাথে দেখা করব। আচ্ছা আমাকে একটু সময় দে। তুই আজ বাসায় চলে যা। আমি খোঁজ করে তোকে সব জানবো। আচ্ছা ঠিক আছে, আজ তবে আসি। অবনী বাংলা লিখছে। মেঘা অবনীর হাতের লেখা দেখছে। কি সুন্দর লেখা, প্রতিটি অক্ষর কত সুন্দর করে লেখে মেয়েটি। অবনী বলল, ম্যাম আপনার পুরো নাকি? অনু মেঘা, আপনার নামটা সুন্দর। ধন্যবাদ। তোমার নামটাও খুব সুন্দর। ম্যাম আপনার বাসায় কে কে আছে? আমি তো হোস্টেলে থাকি। এই পৃথিবীতে শুধু আমার বাবা আছে, আর কেউ নাই। আমারও এই পৃথিবীতে শুধু বাবা আছে। বাবারা মেয়েকে খুব ভালোবাসে তাই না ম্যাম? কেন অবনী, তোমার মা কোথায়? মাকে আমি কোনোদিন দেখি নাই। কেন? বাবা বলে সেই নাকি আমার মা, আর সেই নাকি আমার বাবা। আচ্ছা ঠিক আছে, এখন লেখাটা শেষ করো। মাত্র বাড়ি ফিরছে অরণ্য। সোফায় হেলান দিয়ে শুয়ে আছে। মেঘা পড়ানো শেষ করে বের হতেই লক্ষ্য করে অরণ্যকে। একটু এগিয়ে এসে জিজ্ঞাসা করে, আপনার কি শরীর খারাপ? কেন, শরীর খারাপ হলে আপনি কি ট্রিটমেন্ট করবেন? মেঘা বিরক্ত হয়, অরণ্য এমন কথায় লোকটিকে ভালো কথা বললেও লোকটা এমন করে। বিরক্তি ছাপ নিয়ে চলে যেতেই অরণ্য বলল, মেঘা আপনার বাবা কোথায়? বাবা কথা জিজ্ঞাসা করা মাত্র উজ্জ্বল মুখটা ফ্যাকাশে হয়ে গেল মেঘার। কি বলবে মেঘা? তার বাবা জেলে, তার মাকে খুনের দায়ে তার বাবা জেলে, কিভাবে বলবে সে? আর এটা শোনার পর থেকে যদি বলে খুনির মেয়ের কাছে আমার মেয়ে পড়বে না। মেঘা কথাগুলো ভাবছে। অরণ্য উঠে দাঁড়ালো মেঘার কাছে এসে কানের পাশে চুল সরিয়ে দিয়ে বলল, আপনি বড্ড নিষ্ঠুর মেঘা। মনের ওপর বড্ড অত্যাচার করেছেন। সেই ছোটবেলা থেকেই আমার মনের ওপর বড্ড অত্যাচার করে আসছেন। মেঘা ঠায় দাঁড়িয়ে কথাগুলো শুনল। অরণ্য কি সব বলেছে কিছুই তার মাথায় ঢুকছে না। অরণ্য বলল, আকাশটার অবস্থা খারাপ। যে কোনো সময় বৃষ্টি হতে পারে। চলুন আপনাকে দিয়ে আসি। দরকার নেই, আমি যেতে পারবো। আপনি এত বেশি কেন বুঝেন মেঘা? একটু কম বুঝলে দোষ কি? দেখুন আপনি অতিরিক্ত করছেন। অতিরিক্ত কিছু করিনি। আপনার মায়ের ভীষণভাবে আসক্ত হয়েছি। এটা কোনো অপরাধ না। কথাটা শোনার পর মেঘা চুপ হয়ে আছে। অরণ্য বের হয়ে গেল। অরণ্য কথা মেঘার কানে ভাসছে। গাড়ির শব্দে মেঘার ধ্যান কাটে। গেটে অরণ্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘা অরণ্য পাশের সিটে বসেছে। গাড়ি নিজের গতিতে সব ছেড়ে ছুটে চলছে। মেঘা নিজের মায়ের কাউকে জড়াতে চায়নি। তার এমন অন্ধকার জীবনের সাথে কাউকে জড়িয়ে যায়নি। তবে কেন অরণ্য এমন কথা বলল? হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থেমে গেল। মেঘা মাথা সামনের দিকে ঝুঁকে পড়ার আগেই বুকের সাথে জড়িয়ে নিল অরণ্য। মেঘা উঠতে চাইছে কিন্তু পারছে না। অরণ্য বলল, নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করবেন না মেঘা।
আপনি আমার অতি আপনজন। অনেক খুঁজেছি আপনাকে। আল্লাহর কাছে চেয়েছি আপনাকে আমার কাছে পাঠিয়ে দিতে। আল্লাহ আজ আমার কথা শুনছেন। আপনাকে ঠিক আমার জীবন পাঠিয়ে দিয়েছেন। জীবনের বাকি সময়টা আমার পাশে থাকবে তো কাঠগোলাপ। কাঠগোলাপ কথাটা শোনা মাত্রই অরণ্য বুক থেকে মাথা তুলে নিল মেঘা। কাঠগোলাপ নামে একজন শুধু ডাকত রাজ সাহেব। বিচলিত হয়ে মেঘা বলল, আপনি কাঠগোলাপ নাম কার কাছ থেকে শুনছেন মিস্টার অরণ্য? তোমার মনে আছে কাঠগোলাপ? ছোটবেলায় বাগানের সুন্দর ফুলের সাথে মিল রেখে একটা ছেলে তোমার নাম রেখেছিল। সে ছেলেটা আর কেউ না, আমি অরণ্য হাসান, তোমার রাজ সাহেব। ছোটবেলার বাবার সাথে ছেলেটার জন্মদিনে একবার গিয়েছিলাম। তখন আমার বয়স 12 আর ছেলেটার বয়স 15। একটা ছেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল রাজ সাহেব, সে কি মাটাই না দিয়েছিল। রাজ সাহেব নাম ছিল না তার, কিন্তু আমি রাজ সাহেব নামে ডাকতাম তার হাবভাবের জন্য। এই জন্য কখনোই নামটা শোনা হয়নি। আমি অনেক খুঁজেছি আপনাকে মেঘা। বাবার সাথে আপনাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমি অপেক্ষা করতাম, আল্লাহর কাছে চাইতাম। আজ তিনি আমার মনের কথা শুনছেন। মেঘা কেঁদে উঠল। অরণ্য নিজের বাহুডোরে জড়িয়ে নিল মেঘাকে। আপনি কাঁদবেন না মেঘা। আপনার চোখের পানি সহ্য করার ক্ষমতা নেই। আপনার হাসি আমার জীবনের এক শান্তিময় সুখ। সময় স্রোতের ন্যায় বহমান। কখন যে একটা মাস পেরিয়ে যায় সেটা সত্যি আন্দাজ করা হয়ে ওঠে না। মাঝরাতে হঠাৎ ফোনের রিংটোনে ঘুম ভেঙে যায় মেঘার। ফোন রিসিভ করে কানে দিতেই অপর পাশ থেকে উত্তেজনায় ভরা একটা কণ্ঠ ভেসে আসে। মেঘা এক্ষুনি বারান্দায় আসেন, আমি আপনাকে দেখব। এতটুকু কথা বলেই ফোনটা কেটে দিল অরণ্য। মেঘা ঘড়ির দিকে তাকালো। রাত প্রায় 2:25। আফরিন কি সুন্দর পাশে ঘুমিয়ে আছে। অরণ্য এমন উদ্ভট কাজ কিছুই মেঘার মাথায় ঢুকে না। মাঝরাতে এমন দেখার ইচ্ছারে কেমন পাগলামি। এসব ভাবতে ভাবতেই বারান্দায় চলে যায় মেঘা। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে অরণ্য দাঁড়িয়ে আছে। মেঘাকে দেখেই মুচকি হাসলেন অরণ্য। তারপর ইশারা দিয়ে বললেন ফোন ধরতে। ফোন ধরে মেঘা হ্যালো বলতেই অপর পাশ থেকে খুবই নরম গলায় অরণ্য বলল, সরি, এত রাতে ঘুম থেকে উঠানোর জন্য। কি সমস্যা হয়েছে আপনার? এত রাতে এখানে কেন আপনি? না এমনি, আপনাকে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। আমাদের আপনি বলাটা ঠিক মানায় না, কিন্তু আমার কাছে আপনি ডাকটা খুব ভালো লাগে। আমার কাছেও আপনি ডাকটা পছন্দ। প্রিয় মানুষটিকে আপনি বলতে একটু বেশি ভালো লাগে। মেঘা নিশ্চুপ। লোকটি মাঝে মাঝে কথার মায়াজালে বেঁধে ফেলে। অরণ্য বলল, নিচে আসতে পারবেন ম্যাডাম? এত রাতে? কেন? আর হোস্টেলের চাবি আমার কাছে নেই। লুকিয়ে লুকিয়ে আসেন। কাজ আছে, আমি অপেক্ষা করছি নিচে। মেঘাকে কিছু বলতে না দিয়েই ফোন কেটে দিলেন অরণ্য। মেঘা তার দিকে অসহায় ভাবে তাকাতেই আছে। মেঘা চোরের মতো ফরিদা আপার রুমের দিকে এগিয়ে গেল। হোস্টেলে কেউ দরজায় লক করে না, কারণ এখানে মেয়েরা থাকে। রাতে সমস্যা হলে যাতে একজন অন্যজনের রুমে খুব সহজেই যেতে পারে। নিজের হোস্টেলে নিজেই চোরের মতো চলাফেরা করছে মেঘা। ব্যাপারটা সত্যিই হাস্যকর। পা টিপে টিপে হোস্টেলের পিছনের দিকে গেল মেঘা। হোস্টেলে সমানে দারোয়ানের করা পাহারা। হোস্টেলের দেওয়াল থেকে লাফ দিয়ে অরণ্য হোস্টেলের পিছনে অপেক্ষা করছে। মেঘার কাছে সব সিনেমা মনে হচ্ছে। মেঘা হাতে টর্চ লাইট নিয়ে হোস্টেলের পিছনে যেতেই দেখে অরণ্য দাঁড়িয়ে আছে। মেঘা সমানে এগিয়ে যেতেই একগুচ্ছ কাঠগোলাপ সামনে এগিয়ে দিয়ে সিনেমার নায়কদের মতো বসে পড়ল অরণ্য। মেঘা এক দৃষ্টিতে দেখছে অরণ্যকে, চোখের খুশি ঝলক। ঠোঁট হালকা হাসি, চুলগুলো সব এলোমেলো। হঠাৎ বললেন, কাঠগোলাপ আমার। জীবনে ভালোবাসা কি না জেনেও আমি তোমাকে ভালোবাসেছি। আর যখন বুঝতে শিখেছি ভালোবাসা কি, তখন থেকেই আমার মনের মণিকোঠায় আমি তোমাকে রেখেছি। তুমি যখন হারিয়ে গেলে আমি তোমাকে অনেক খুঁজেছি। অপেক্ষায় দিন গুনছি। তুমি যখন রেগে যাও তোমার লাল হয়ে যাওয়া দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। প্রিয় কাঠগোলাপ, তুমি কি হবে এই অরণ্যের উন্মেঘা? মেঘা ফুলগুলো হাতে নিল। অরণ্য উঠে দাঁড়ালো। অরণ্য ধীর পায়ে একটু একটু করে এগিয়ে মেঘার কানের পাশে চুলগুলো গুজে দিল অরণ্য।
আর এক মুহূর্ত মেঘা দাঁড়ালো না, সোজা দৌড়ে গেল হোস্টেলের ভিতরে। মেঘার কাজে অরণ্য হেসে উঠল। দূর আকাশে সাদা মেঘ উড়ে চলছে। ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে মেঘা আর অরণ্য। অরণ্যর মুখ দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ রকম রেগে আছে। মেঘা শুকনো ঢুক দিল। ওই ছেলেটাকে মেঘা? আমার ক্লাসমেট। ও তোমার হাত ধরেছে কেন? আমি সিঁড়ি থেকে পড়ে যেতাম আরহাম আমাকে না ধরলে। পড়ে গেলে ভালো হতো। আরহাম তোমাকে টাচ করছে, এটা আমি সহ্য করতে পারছি না। মেঘা মৃদু হাসল। অরণ্যের এমন আচরণে এই মুহূর্তে হাসির কোনো কারণে নেই, কিন্তু মেঘার হাসি পাচ্ছে। আপনি কি জেলাস মিস্টার অরণ্য হাসান? অবশ্যই জেলাস। কেন সন্দেহ আছে? আর সবচেয়ে বড় কথা, কালকে অর্ধেক বউ বানিয়ে ফেলেছি তোমাকে। বাকি অর্ধেকও বানিয়ে ফেলবো খুব দ্রুত। কাল বিয়ে ছিল কোথায়? আপনি তো কাল প্রপোজ করছেন। ওটা অর্ধেক বিয়ে ছিল। সম্পূর্ণ বিয়ে করলে তো বাসর করতে হয় কাঠগোলাপ। তাই এখনো বিয়ে সম্পূর্ণ হয়নি, অর্ধেক হয়েছে। মেঘা লজ্জায় মাথা নিচু করল। অরণ্য হেসে উঠল। লজ্জা পেল? তোমাকে খুব সুন্দর লাগে। মনে হয় খেয়ে ফেলি। এভাবে লজ্জা পেও না। আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। মেঘা মাথা নিচু করেই বিড়বিড় করে বলল, আপনি ভীষণ অসভ্য অরণ্য, ভীষণ অসভ্য। রাতের আকাশে তারা আর দূর আলোগুলো মনোরম এক দৃশ্য। আকাশে অন্ধকারের মাঝেও তারাগুলো উজ্জ্বল। বারান্দায় কফির মগ হাতে পরিবেশ উপভোগ করছে আরফিন আর মেঘা। আফরিন মেঘাকে সকাল থেকে নানান রকম কথা বলে চলেছে। মেঘা অরণ্যকে এখন থেকেই কি দুলাভাই বলবো নাকি তোদের বিয়ের পর? আফরিন, তুই কি শুরু করলি বলতো? সকাল থেকেই শুরু করেছিস? আজ ভার্সিটি থেকে নাকি তাড়াতাড়ি বের হয়েছিলি? অরণ্য আসছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। ইস, আমি মিস করলাম। এমন ঝগড়া থেকে প্রেম আমারও দরকার। কি করলে এমন একজনকে পাওয়া যাবে বলতো? আফরিন, তুই থামবি? তোর ফোনটা দে। কেন? দুলাভাইকে কল করি। এই রাতে কেন? একমাত্র শালি আমাকে কোনো দাম দিচ্ছে না। মেঘা হেসে উঠল। আফরিন বিরক্ত নিয়ে বলল, তুই হাসছিস কেন? তোর ক্রাশ তোর দুলাভাই হয়ে গেছে তাই? হয় এখন তো মজা নিবে, তাই না? মজা নেওয়ার মতো কাজ হয়েছে, আর মজা নিব না। আর তুই তো সহ্য করতে পারতি না। আবার এক বাচ্চার বাবা। এখন নিজেই প্রেম করেছিস। ভালোবাসা তো ছোট থেকেই ছিল, কিন্তু জানানোর সুযোগ হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন বল অবনীর ব্যাপারটা কি? আমি নিজেই এখনো জানি না। অরণ্য কাছে জিজ্ঞাসা কর। হু করব। এই মেঘা তোর প্রেমের খুশিতে ফুচকা ট্রিট দিবি কাল। ওকে আমার যেন কাল আমার পক্ষ থেকে তোমার ফুচকা ট্রিট। আসো, এই খুশিতে একটা চুমু দেই তোমাকে। কথাটা শেষ হতেই আফরিন আর মেঘা দুজনেই হেসে উঠল। চারদিকে সূর্য রশ্মি ছড়িয়ে আছে মাথা বরাবর। মেইন রোডে কে বাস, ট্রাক, মাইক্রো রিক্সা, হুইসেলে বেশ কোলাহলে পরিপূর্ণ। আচমকা মেরে হাতে থাকা প্লেট ছুঁড়ে ফেলে দিল কেউ। মেঘা উঠে দাঁড়ালো, মানুষটির দিকে তাকাতেই আরেক দফা চমকে উঠল। অরণ্য, আপনি? উপস্থিত সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। অরণ্যর চোখগুলো ভয়াবহ লাল হয়ে আছে। মেঘা ঢুক গিলে আফরিনের দিকে তাকালো। আফরিনও বেশ অবাক। উপস্থিত বন্ধু বান্ধবী সামনে অরণ্যর এমন অদ্ভুত আচরণের কোনো কারণ খুঁজে পাচ্ছে না মেঘা। অরণ্য ফুচকাওয়ালার হাতে 200 টাকার নোট দিয়ে মেঘাকে উদ্দেশ্য করে বলল, মেঘা আমার হবু বউ, তোমাদের ফুচকার ট্রিট আজকে আমি দিলাম। মেঘার বর হিসেবে আমি তোমাদের দুলাভাই হয় তাই তো? আর আফরিন? জি। আমি মেঘাকে নিয়ে যাচ্ছি, তুমি সোজা হোস্টেলে চলে যেও। জি। কথা শেষ হতেই অরণ্য শক্ত করে মেঘার হাত চেপে ধরল। অরণ্য, ছাড়ুন, আমার হাতে ব্যথা লাগছে। তোমার হাতের চেয়ে বেশি ব্যথা আমার মনে লেগেছে, এটা তুমি বুঝছো না। অরণ্য গাড়ি চালাচ্ছে। মেঘা চুপচাপ বসে আছে। অরণ্য গভীর কণ্ঠে বলল, আরহাম ছেলেটা কি করছিল তোমার সাথে? হঠাৎ করে ফুচকার দোকানে চলে এসেছে, তাই সবাই বলল আজ মেঘা ফুচকা ট্রিট দিবে। আরহাম তাই বসে পড়ল। বসে পড়লো তাও আবার তোমার পাশে, এটার কোনো কারণ আছে কি? আপনার এমন কাজটা ঠিক হয়নি। অরণ্য গাড়ি ব্রেক করে মেঘার দিকে ঝুঁকে এলো।
আমি তোমাকে আরহামের থেকে দূরে থাকার জন্য বলেছিলাম। আমি কি কাউকে মুখের উপর বলতে পারবো নাকি আমার থেকে দূরে থাকো? এটা কিভাবে বলা সম্ভব? চুপ থাকো, আমি যা করছি বেশ করছি। আমার জিনিসের ওপর কারোর নজর সহ্য হয় না, তাই আপনি এমন ব্যবহার করে ঠিক করেনি। মেঘা চুপ থাকো, আদারওয়াইজ আই উইল কিস ইউ। মেঘা কথা একবার বন্ধ হয়ে গেছে। মেঘা অরণ্যর দিক থেকে চোখ নামিয়ে নিল। ভীষণ লজ্জা লাগছে। মানুষরা তাকে এভাবে লজ্জা দেয় কেন? এভাবে লজ্জা দিতে কি খুব ভালো লাগে? মাথার উপর রোদের প্রখরতা, ঘামে ভিজে গেছে শরীরের খুব সস্তার ট্রিপিচ। মাসফিলে জেলের গেটের বাইরে দাঁড়িয়ে আছে মেঘা। অরণ্যকে ফোন করে বলেছেন খুব দ্রুত অফিসের কাজ শেষ করে আসবে। যানবাহনের শব্দে অতিষ্ঠ জনজীবন। 11টা 10 মিনিটের অরণ্যের গাড়ি এসে থামালে মাসফিল জেলের গেটের বাইরে। মেঘা এত সময় কেন লাগছে? জানি না। আচ্ছা তুমি এখানে থাকো, আমি ভিতরে গিয়ে দেখছি। ঠিক আছে। অরণ্য ভিতরে চলে গেল। মেঘা দাঁড়িয়ে আছে, বিরক্ত ছাপ মুখে। রক্তম লাল মুখের ঘাম বারবার মুছতে ব্যস্ত মেঘা। মাসফিল জেলের গেট থেকে বের হয়েছে অরণ্য, তার সাথে আছে আকবর মিয়া। মেঘা দৌড়ে এসে জড়িয়ে ধরল বাবাকে। বাবা মেয়ের ভালোবাসা এক অনন্য সৃষ্টি। আকবর মিয়া চোখের পানি মুছে মেঘার দিকে তাকালেন। মারে, আজ এত বছর পর খোলা আকাশ দেখছি, মুক্ত বাতাস দেখছি। আজ স্বাধীন লাগছে রে মা। আজ বাবার বুকের মাথা রাখছি। আজ আমি খুব খুশি বাবা। আমি জানি তুমি অপরাধী না। অরণ্য বাবা মেয়ের কথা শুনছে। নিজের চোখের পানি মুছে হাসি দিল অরণ্য। আজ অনেক দিন বাবাকে জড়িয়ে ধরে না অরণ্য। বাবার কথা আজ মনে পড়ছে। মিস ইউ বাবা। আকবর মিয়া মেয়ের হাত ধরলেন। মেঘার ছোটবেলার দিনের কথা মনে পড়ল, যখন বাবা হাত ধরে স্কুলে দিয়ে আসতেন। আকবর মিয়া অরণ্যর দিকে তাকালেন। মাথা থেকে পা পর্যন্ত দেখে মেঘার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ছেলেটাকে? মেঘা। অরণ্য হাসান। তুমি যে আঙ্কেল অফিসে চাকরি করছিলে তার একমাত্র ছেলে। অরণ্য তুমি? তোমার বাবা বেঁচে আছেন? জি না আঙ্কেল। বাবা, আমি আপনাকে অনেক খোঁজার চেষ্টা করছি। মেঘাকেও অনেক খোঁজার চেষ্টা করছি, কিন্তু পাইনি। তোমার বাবা খুব ভালো মানুষ ছিল। আমার আর তার সম্পর্ক বন্ধুর মতো ছিল। আমাকে যে পুলিশ গ্রেফতার করছিল, তারা আমাকে এই শহরের বাইরে নিয়ে গিয়েছিল কিছুদিনের জন্য, যাতে কেউ খুঁজে না পায়। এতে অবশ্যই আমার শালকের হাত ছিল। আমি তাদের শাস্তি দিতে চাই। তাদের অন্যায়ের শাস্তি। থাক না কি দরকার? এই শহরের মানুষ শুধু টাকা চিনে, টাকায় মানুষ বিক্রি হয়। এখন চলো ফেরা যাক। আমি আপনার আর মেঘার জন্য আমাদের বাড়িতে থাকার ব্যবস্থা আগে থেকেই করছি। কোনো সমস্যা হবে না। মায়ের মতেই কাজ করছি। আর আমি সবকিছু মাকে বলছি। তুমি যা করছো তার উপকার আমি কিভাবে শোধ করব জানি না। এভাবে বলবেন না আঙ্কেল, আমি আপনার ছেলের মতো। জীবনটা খুব সংক্ষিপ্ত, কিন্তু এই সংক্ষিপ্ত জীবনে কত রকমের বিচিত্র ঘটনা ঘটে। বাবা বাড়ি যায়, তারপর সব হবে। মেঘা। শুভেচ্ছা কুটিরের দিকে গাড়ি ছুটে চলছে। মেঘা আফরিনকে ফোন করে আসতে বলছে অরণ্যদের বাসায়। অবনী কল করছে বারবার। অবনীকে বলা হয়েছে বাসায় এক নতুন অতিথি আসবে। অবনীকে বলা হয়েছে তার ম্যাম আর ম্যামের বাবা এখানে থাকবে। মেঘা অবনীকে যত্ন সহকারে পড়ায়। সামনে মাসে অবনীর পরীক্ষা। অরণ্য অবশ্য অবনীকে সবকিছু জানানোর কথা বলছে, কিন্তু মেঘা বারণ করেছে। আপাতত জানানোর দরকার নেই। শুভেচ্ছা কুটিরের সামনে এসে গাড়ি থামল। কলিং বেল চাপ দিতে দরজা খুলে দিল অবনী। চোখের মুখে উজ্জ্বল হাসি মেয়েটির। অবনী, তোমার দাদিকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে। ড্রয়িং রুমে বসে আছে মেঘা আর আকবর মিয়া। অরণ্য মায়ের সাথে মেঘার খুব বেশি কথা হয়নি। তিনি সবসময় নিজের রুমের ভিতর থাকেন। কিছুক্ষণের মধ্যেই অরণ্যের মা মেঘা আর আকবর মিয়ার মাঝে এসে উপস্থিত হন। মেঘা সালাম দিল ওনাকে। প্রত্যুত্তর সেও দিলেন। তারপর খুব মিষ্টি কণ্ঠে বললেন, কেমন আছো মেঘ? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। তোমার বাবাকে আজ অনেক বছর পর দেখলাম। আমি সবকিছু শুনেছি।
অনেক দূর থেকে এসেছ, রেস্ট নেওয়া বেশি দরকার। কিন্তু আমি কিছু বলতে চাই সবাইকে। জি বলুন আপা। আকবর মিয়া। অবনী তুমি ভিতরে যাও, বড়দের কথার মাঝে থাকতে নেই। অবনী নিজের রুমের দিকে পা বাড়ালো। দেখো আকবর, তোমার মেয়ের সাথে অরণ্যের বিয়ে দিতে চাই। আপাইতে আমার কোনো আপত্তি নেই। আমার মেয়ের তো কপাল ভালো। কিন্তু একটা কথা। জি আপা। দেখুন আকবর মিয়া আর মেঘা, তোমাকেও বলছি, অবনী মেয়েটিকে অরণ্য খুব ভালোবাসে। আর অবনী অরণ্যর মেয়ে। অবনীর এ বাড়িতে আসার পেছনে অনেক বড় রহস্য আছে। এটা নিয়ে এখন কথা বলার সময় না। মেঘা কি অবনীকে সহ অরণ্যকে বিয়ে করতে রাজি? মেঘা বাবার দিকে তাকালো। মেঘার বাবা মুখ চিন্তার ছাপ। অবনীর কথাটা হয়তো সহজভাবে মানতে পারেনি আকবর মিয়া। অরণ্য, তোমাকে বলছি, তুমি আকবর মিয়াকে রুমে নিয়ে যাও। মেঘার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে। অরণ্য আকবর মিয়াকে নিয়ে সিঁড়ি থেকে উপরের দিকে পা বাড়ালো। অরণ্য মায়ের সামনে গুটিসুটি হয়ে বসে আছে। মেঘা, আমার ছেলে কেমন তা তো এতদিনে জেনে গেছো নিশ্চয়ই। ও যেটা চায় সেটা ওর চায়। সেটার জন্য তার যা করা লাগবে সে করতে রাজি। অরণ্য তোমাকে খুব ভালোবাসে। তোমাকে ভালোবাসে, ঠিক অবনীকে ভালোবাসে। আমি কখনোই অবনীকে বাড়িতে রাখতে চাইনি, কিন্তু অরণ্যের জন্য রাখতে হয়েছে। অবনী কখনোই ওর মায়ের ভালোবাসা পায়নি। মায়ের ভালোবাসা কি জানে না। মেয়েটার ওপর রাগ হয়েছে ঠিক, কিন্তু আমি মেয়েটির ক্ষতি চাইনি। আশা করি আমি যা বলছি বুঝতে পারছো। জি। আচ্ছা, রুমে যাও, রেস্ট নাও। ঠিক আছে। অরণ্যের মা চলে গেলেন। মেঘা সোফায় বসে আছে। বাবার মতামত কি হবে? অবনী কি মা হিসাবে মানবে? কথাগুলো ভেবে মাথা ঘুরছে অবনী। আজ সাইকোলজি বিভাগের প্রথম পরীক্ষা শেষ হয়েছে। অরণ্য মেঘাকে নিয়ে গেছে, আফরিনকেও যাওয়ার জন্য বলেছে বেশ কয়েকবার, কিন্তু টিউশন থাকায় যাওয়া হয়নি আফরিনের। পরীক্ষা শেষ করে হোস্টেলের দিকে ফিরছে আফরিন। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। হঠাৎ পুরুষালী কণ্ঠে পিছনে ফিরে তাকায় আফরিন। এই যে মিস শুনছেন। অপরিচিত আবার পরিচিত কণ্ঠ মনে হচ্ছে আফরিনের। খয়েরি রঙের শার্ট পরা সুদর্শন শাওন ভাইয়া খুব দ্রুত এগিয়ে এলো, আফরিনের পাশাপাশি এসে দাঁড়ালো। মিষ্টি হাসি বজায় রেখেই বলল, পরীক্ষা কেমন হলো আপনার শুনি? জি ভালো। আপনি এই সময় এখানে কেন? আমি সবখানেই থাকি। আর আপনার সাথে দেখা হয়ে যায় স্ট্রেঞ্জ। ভেরি স্ট্রেঞ্জ। আমার পরীক্ষা আপনি কিভাবে জানলেন? আম্মু বাসায় বলছিল আপনার পরীক্ষা। আজ নাকি দেরি করে আসবেন? জি। আজ যেতে দেরি হবে, তাই আন্টিকে আগে থেকেই বলে রেখেছি। বাহ, আপনি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? সাইকোলজি। বাহ, তবে তো মানুষের ভেতরের তথ্য বোঝার বিশেষ ক্ষমতা আপনার আছে, তাই না? হ্যাঁ আছে। বলেন, আপনার কি কথা বলে দিতে হবে? আমার সাথে কেন আপনার বারবার দেখা হয়? আপনার আমার জন্য ভবিষ্যতে খুব বড় কিছু ঘটতে চলেছে। বাহ, ও সঠিক। আমি এখন আসি ভাইয়া, আমার দেরি হচ্ছে। যাওয়ার খুব তাড়া। তবে একটা কথা শুনে যান। জি বলুন। আমার মায়ের আপনাকে পছন্দ হয়েছে। সন্ধেবেলা কি সব কথা বলছেন? আর কেন? মজা করেছেন? সত্যি এটা? মিথ্যে এটা? আচ্ছা, সময় বলে দিবে। আর কিছু বলবেন মিস্টার? আপনাকে আমার ভালো লাগে সেটা জানেন। এটাও মিথ্যে? এটা সত্যি? তা না হলে এভাবে আপনার পিছু নিতাম বলুন। সে তো হঠাৎ করে দেখা হয়েছে। আমি আজ আসি, আমার দেরি হচ্ছে। আপনার সাইকোলজি আপনাকে অনুভূতি বোঝার ক্ষমতা দেয়নি মিস আফরিন। আফরিন হাসতে হাসতে বলল, আপনার আমাকে নিয়ে এসব চিন্তা করা নিতান্তই বোকামি শাওন ভাইয়া। আফরিন আর এক মুহূর্ত দাঁড়ালো না, হাঁটতে শুরু করলো। শাওন ভাইকে আজ অচেনা লাগছে। কথাবার্তাগুলো বড্ড অদ্ভুত। শাওন ভাইয়া কি তবে সত্যি? আরে আফরিন, তুই কি সব ভাবছিস? চুপচাপ বাসায় যা। অবনীর ঠিক সামনে বসে আছে অরণ্য। অবনী মাথা নিচু করে বসে আছে। অরণ্য ভেবে পাচ্ছে না কিভাবে সবটা অবনীকে বলবে। সবকিছু জানার পর অবনী কি বলবে? অবনী, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলতে চাই। জি বাবা, বলো।
আমি তোমার ম্যাম অনুমেঘাকে বিয়ে করতে চাই। আমি তোমার মতো জানতে চাই। দেখো, আমি ছোট থেকে তোমার কোনো কিছু অপূর্ণ রাখিনি। আর তোমার দাদু কেন তোমাকে অপছন্দ করে এটা তুমি নিশ্চয়ই জানো। জি জানি। আমি চাই আমার অবর্তমানে এই বাড়িতে কেউ আসুক, তোমাকে মায়ের ভালোবাসা দিয়ে তোমার জীবন পরিপূর্ণ করুক। তোমার কি আমাদের বিয়েতে আপত্তি আছে? বাবা, ছোট থেকে মায়ের ভালোবাসাকে আমি জানতাম না। স্কুলে যখন সবার মায়েরা আসতো তখন আমার খুব কষ্ট হতো। আমি মায়ের কথা চিন্তা করতাম। মিস মেঘা ম্যাম আমাকে যথেষ্ট ভালোবাসেন। তোমাদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমার মায়ের আসনে আমি মিস মেঘা ম্যামকে দেখতে চাই। আলহামদুলিল্লাহ। আমি তোমার কাছ থেকে এমন নূর আশা করছি অবনী। শুভেচ্ছা বাবা। ধন্যবাদ আমার রাজকন্যা। ঘড়ির কাঁটায় রাত 9:45। আকবর মিয়া জানলার ধারে দাঁড়িয়ে আছে। মেঘা দরজায় নক করলো। বাবা, আসবো? হ্যাঁ। তুমি আমাকে এখন রুমে আসতে বললে কেন? দরকার ছিল। হ্যাঁ, কিছু দরকারি কথা ছিল। এখানে বসো আমার পাশে। হ্যাঁ বাবা, বলো। দেখ মা, অরণ্য ছেলেটা তোর জন্য পারফেক্ট একজন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা মেয়ে আছে, তাও এত বড়। বাবা, অবনীকে নিয়ে এভাবে বলো না। অরণ্য অবনীকে খুব ভালোবাসে। আর আমি অবনীকে ভালোবাসি, স্নেহ করি। তাই বলে এক বাচ্চার সহ বিয়ে? বাবা, তুমি আমাকে সুখী দেখতে চাও। হ্যাঁ মা, আমি চাই তুই খুশি থাক। অবনী মেয়েকে নিয়ে তোমার আপত্তি আমি জানি। কিন্তু বাবা, ছোটবেলা ও নিজের বাবা মাকে হারিয়েছি। মায়ের ভালোবাসা কি ওই মেয়েটি জানে না? আমি চাই মায়ের ভালো দিতে, ওর জীবন খুশিতে ভরিয়ে দিতে। আমি সব হারিয়েছি, কিন্তু অবনীর সাথে এমন হোক তুমি নিশ্চয়ই চাও না। তোর কথা আমি বুঝতে পারছি মেঘা। আমার আর কোনো আপত্তি নেই। আমি এই বিয়েতে রাজি। আমি কাল আনোয়ারা আবার সাথে তোদের বিয়ে নিয়ে কথা বলবো। আচ্ছা বাবা, এখন ঘুমিয়ে পড়ো। অনেক রাত হয়েছে। আচ্ছা, তুইও রুমে গিয়ে শুয়ে পড়। কাল তোর পরীক্ষা আছে? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে। আজ 1 সপ্তাহ হতে চলল ব্যবসায়ের কাজে বাইরে অরণ্য। দিনে অবশ্য অনেকবার কল দিয়ে খোঁজ খবর নেন। এত কিছু ভাবতে ভাবতে কল করে বসলো মেঘা। আপনি এত পাষণ্ড কেন অরণ্য? আমার কথা মনে পড়ে না আপনার? কি হয়েছে? আপনি কবে আসবেন? পরশুদিন চলে আসবো। পরশুদিন কেন? আপনার তো কালকে আসার কথা। কাজটা এখনো শেষ হয়নি। আমি কিচ্ছু জানি না। আপনি কালকেই আসবেন? আসবেন মানে আসবেন। দেখো মেঘা, কাজটা হাত থেকে বেরিয়ে গেলে কোম্পানির বড় ক্ষতি হবে। কাজটা শেষ করে চলে আসবো। বাই দা ওয়ে, আমাকে মিস করছেন নাকি মিস মেঘা? ভীষণ। কথাটা বলেই জিভ কাটলো মেঘা। এদিকে মেঘার কথা শুনে অরণ্য কাঁদতে কাঁদতে শেষ। আর ইউ সিরিয়াস? অবশ্যই। তুমি তো দেখি রোমান্টিক হয়ে গেছো মেঘা। আফটার ওর বিয়ে আমাদের হবে। কাজ থেকে ফিরে বিয়েতে। আর একটু ধৈর্য ধরো কাঠগোলা। আপাতত বাসার রাতে কেমন কাটবে চিন্তা করো। চট করে কলটা কেটে দিল মেঘা। এসব কথা কেউ বলে? অসভ্য লোক। তপ্ত দুপুরে ঘামে ভিজে একাকার আফরিন। কি মারাত্মক রোদ উঠেছে। রিক্সার জন্য রাস্তায় বাম পাশে অপেক্ষরত আফরিন। সাদা শার্ট গায়ে হঠাৎ উদয় হলো শাওন। আফরিন ভ্রু কুচকে তাকিয়ে দেখল। শাওন আফরিনের পাশে এসে দাঁড়ালো। মিষ্টি একটা হাসি দিয়ে বলল, মিস আফরিন, রোদ বোধ হয় আপনাকে বেশি উত্তক্ত করেছে। হ্যাঁ, বেশি উত্তক্ত করেছে। আজও দেখা কি স্ট্রেঞ্জ। খুবই স্ট্রেঞ্জ। আপনি কি আজও কোনো কাজে এদিকে যাচ্ছেন? বা আপনি কিভাবে বুঝলেন? দেখা হলেই এটাই তো বলেন। আপনার জন্য একটা জিনিস এনেছি মিস আফরিন। আফরিন ভ্রু কুচকে বলল, কি জিনিস? শাওন পকেট থেকে বেরি ফুল নিয়ে আফরিনের দিকে এগিয়েছিল। আফরিন 2 মিনিট ফুলগুলো দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই কিছু না বলে হাঁটতে শুরু করলো। তারপর পিছন ফিরে তাকিয়ে বলল, কিছু মনে করবেন না। সবার জন্য ফুল না। ঘুমে আচ্ছন্ন গোটা শহর। ধীর পায়ে ছাদে এসে দাঁড়ালো মেঘা। কি সুন্দর বাতাস। মনটা জুড়িয়ে যাচ্ছে। ল্যাম্পপোস্টের লাইটের নিচে ঘুমিয়ে আছে একটা কুকুর।
অরণ্য ফিরেছে আজ বিকালে। সন্ধ্যায় বিয়ের সব কথা পাকা করা হয়েছে। অবনীও রাজি। মেঘা অশ্রু দেখেছে অবনীর কিশোরী মেয়েটির চোখে, মায়ের জন্য ভালোবাসার অশ্রু। সামনের সপ্তাহে বিয়ে তারিখ ঠিক করা হয়েছে। মেঘার আজ আনন্দের দিন। আল্লাহ দুঃখের পর সুখ দেন। ফোন স্ক্রিনে ভেসে উঠল অরণ্যর নাম। কাবা হাতে কলটা রিসিভ করলো মেঘা। দ্রুত নিচে আসো, আমি অপেক্ষা করছি। কলটা কেটে গেল। মেঘা হতবাক হয়ে আছে। হুট করে নিচে যাওয়ার কোনো মানেই নেই। ধীর পায়ে সিঁড়ি থেকে নেমে বাড়ির মেন গেটের দিকে এগিয়ে গেল মেঘা। হঠাৎ করে ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল মেঘা। কাবা কাবা কণ্ঠে বলল, আপনি? চলো আজ তোমার সাথে শহর ঘুরব। বাসায় কেউ যদি জানে আমি বাসায় নেই, খুব সমস্যা হবে। আর বিশেষ করে আপনার মায়ের কানে যদি যায়, তিনি আমাকে মেরে দিবে। সবাই ঘুমিয়ে আছে। তুমি চলো, কেউ ঠিক পাবে না। অরণ্য কথা শুনলেন না। হাঁটতে হাঁটতে বড় রাস্তা পেরিয়ে দাঁড়িয়ে আছে অরণ্যের গাড়ি। দুজনই গাড়িতে উঠে বসল। নিস্তব্ধ রাস্তা, হুড়মুড় করে বাতাস ছুঁয়ে দিয়ে যাচ্ছে আদুরে ভাবে। আকাশের উপর থালার মতন চাঁদ। গাড়ি যখন আছে তখন হাঁটিয়ে কেন নিয়ে এসেছেন? আর গাড়ি এত দূরে রেখে আপনি হেঁটে বাসায় গিয়েছেন। তোমার পাশাপাশি হাঁটতে ভালো লাগে। আপনি তো ঘুমিয়েছিলেন। তুমি কিভাবে জানলে? না মানে আমি আপনার রুমে উকি দিয়েছিলাম। এভাবে লুকিয়ে লুকিয়ে আমার রুমে যাওয়া আসার দরকার নেই। আর কিছুদিন পর তো এক রুমে থাকবো, তারপর এক বেডে তুমি আমি। তারপর মেঘা মুখ চেপে ধরল, বড় বড় চোখে তাকালো। লজ্জা মরে যেতে ইচ্ছা করছে মেঘার। লোকটা ভীষণ অসভ্য হয়ে যাচ্ছে। আপনি আমাকে লজ্জা দিয়ে মারতে চান? ভালোবাসা দিয়ে মারতে চাই। আর তুমি সেই ভালোবাসায় মরতে বাধ্য। বিলাসবহুল এক ফ্ল্যাটে ডাইনিং রুমে রাতের খাবারের আয়োজনে বেশ তৃপ্তি নিয়ে আহার করছে শাওন। শাওন খেতে খেতে তার মা অরিন খাতুনের দিকে তাকিয়ে বলল, মা, তোমাদের কিছু বলার ছিল। অরিন খাতুন মিষ্টি করে শুধালো, কি কথা? আমি আফরিনকে পছন্দ করি। আমি আফরিনকে বিয়ে করতে চাই। অসম্ভব, এমন অনাথ মেয়েকে আমি আমার বাড়ির বউ করব না। আমি এর থেকে ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দিব। আমি রাজি না তোমার এই প্রস্তাবে। আমি রাজি মা। সেটাই কি যথেষ্ট না? কারণ বিয়ে তো আমি করব। কথাটা বলে উঠে দাঁড়ালো শাওন। বাহিরে তখন তুমুল বৃষ্টি। শাওনের ছোট বোনকে ভাইয়া ভাইয়া বলছে থামানোর চেষ্টা করলো, অথচ সে একটুও দাঁড়ালো না। ঠান্ডা মানুষ রেগে গেলে এই একটা ঝামেলা। বৃষ্টির মৌসুম বলে রাতে মেঘা আর আফরিন খিচুড়ির আয়োজন করেছে। অবনীও তাদের পিছু পিছু রান্নাঘরে ঘুরছে। মেয়েটি মনোযোগ দিয়ে রান্না দেখছে। আনোয়ারা বেগম আর আকবর মিয়া চায়ের কাপে চুমুক দিয়ে বিয়ের কথাবার্তা বলছেন। ফোনে টুংটাং মেসেজে আনাগোনা। আফরিনের সেদিকে খেয়াল, সে রান্নার কাজে অতি ব্যস্ত। দ্রুত গাড়ি এসে থামলো শুভেচ্ছা কুটিরের সামনে। হাতে ছাতি নিয়ে বাড়ির পথে পা বাড়ালো অরণ্য। হঠাৎ চোখে পড়ল বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকের দিকে। ছাতা হাতে এগিয়ে গেল ছেলেটার দিকে, গম্ভীর কণ্ঠে বলল, আপনি ম্যানেজার হাকিম আলী ছেলে শাওন না? শাওন এতক্ষণ ভিজে একাকার। সামনের পুরুষটির মুখে হুট করে নিজের নাম শুনে সে বেশ চমকে তাকালো। হ্যাঁ, আমি শাওন। আপনাকে তো ঠিক চিনলাম না। চেনার কথাও না। তাই এটাতে এইখানে কি বলবে ভেবে না পেয়ে কতক্ষণ আমদা আমদা করলো। একটা কাজে এসেছিলাম, বৃষ্টিতে ভিজতে মন চাইছে তাই দাঁড়িয়ে আছি। কথাগুলো আশ্চর্য লাগছে অরণ্য কাছে। মৃদু হাসি দিয়ে বলল, এত জায়গা রেখে সোজা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়লেন? শাওন অবাক হলো। মাথা নিচু করে, এখনো বৃষ্টিতে ভিজছে। অরণ্য মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, আপনি তো সম্পূর্ণ ভিজে গেছেন। চলুন আমার বাড়িতে খাওয়া দাওয়া করে একবারে কাল সকালে ফিরবেন। শাওন অবাক কণ্ঠে বলল, দরকার নেই, আমি চলে যাচ্ছি। এসে যখন বলেছেন চলুন। আচ্ছা চলুন। কলিং বেল চাপ পড়ল দুবার। দরজা খুলল অবনী। মাথার দুপাশে বেনি করা চুল। অপলকে ভাবে শাওনের দিকে তাকিয়ে আছে। শাওন উকি দিল আফরিনকে দেখা যায় কিনা। আফরিন তো রিকশা চালককে এ বাড়ির ঠিকানা বলেছিল। এ কথা স্পষ্ট শুনেছে শাওন। অবনী দ্রুত তোয়ালে নিয়ে আসো।
জি বাবা। অরণ্য ভিতরে ঢুকে সোফায় বসে পড়ল। শাওন এখনো দাঁড়িয়ে আছে। ভেজা শরীর থেকে পানি পড়ছে অনবরত। অরণ্য ডাকলো পাশে বসতে, বলল, শাওন শূন্য না ঠায় দাঁড়িয়ে আছে। মেঘা, 2 গ্লাস পানি দাও। মেঘার হাতে কাজ। খিচুড়ির সাথে বেগুন ভাজা আর ডিম ভাজা রান্নার কাজ করছে মেঘা। আফরিন পানি এগিয়ে দিল। আরে আমার আদরের একমাত্র শারিকা, কি খবর? জি দুলাভাই, আলহামদুলিল্লাহ। আপনার দেখা তো পাওয়া যায় না। একটু কাজের ব্যস্ততা, তাই দেখা হয় না। রান্না কত দূর? এই তো একটু পর খেতে দিব। আপনি বসুন, আমি মেঘার কাছে যাই, মেয়েটা একা আছে। আফরিন রান্নাঘরের দিকে যেতে লক্ষ্য করল শাওন ভাইয়া দাঁড়িয়ে আছে। অগণিত আলে এগিয়ে দিচ্ছে হাতে। নির্বিকার হয়ে তাকিয়ে দেখছে আফরিন। কিছু বলতে গিয়েও বলল না, সোজা রান্নাঘরে চলে গেল। রাতের খাওয়া দাওয়া শেষ করে সকলে রুমে চলে গেল। বৃষ্টি টপটপ শব্দ আর শোনা যাচ্ছে না। সারাদিনের কাঠফাটা রোদের পর সুন্দর এক বৃষ্টি পরিবেশ শীতল করছে। আফরিনের বিরক্তি লাগছে। শাওন ভাইয়া এমন আচরণ বিরক্তময় করেছে তার জীবন। লোকটা এবারে পর্যন্ত চলে এসেছে। অরণ্য ভাইয়ার সামনে যে আফরিন নামটা বলে নিয়ে, এটাই তার সৌভাগ্য। শাওনের SMS এসেছে, একটু আগে ছাদে যেতে বলেছে। আফরিন বিরক্ত হয়ে পা বাড়ালো ছাদের দিকে। ছাদে বেলির ফুলের গাছ, কাঁচা মেঘা লাগিয়েছে। গাছে ফুল ফুটেছে আর তার গন্ধ মৌ মৌ করছে সারা ছাদে। ছাদের কোণ দাঁড়িয়ে আছে শাওন। আফরিন এগিয়ে গেল বিরক্ত এবং অবাক কণ্ঠে এসে প্রশ্ন করল, আপনি এখানে কি করছেন? আপনাকে দেখতে এসেছি। আপনি আমাকে দেখতে নিজের বাড়ি থেকে এখানে এসেছেন। আমার প্রতি কি আপনার একটু মায়া হয় না? না, হয় না। তাহলে এখনই এখান থেকে যান। আমার ভালোবাসার প্রতি যার দয়া নেই, তার যেন আমার প্রতিও কোনো করুণা না হয়। কি করছেন? টিনেজারদের মতন আচরণ করবেন না। ভালোবাসা পাওয়ার জন্য আমি টিনেজার হতেও রাজি। আমার এসব পছন্দ না কিন্তু। তাহলে চলুন বিয়ে করি। কি? আমার আপনাকে চাই। আমাকে চান? কেন চাইবেন? ভালো লাগে বলে? না, ভালোবাসি বলে। সকালের একফালি রোদের আলো মুখে পড়তেই মেঘা উঠে বসালো। হঠাৎ অরণ্যকে রুমে দেখে অবাক হয়ে তাকালো। অরণ্য মৃদু হাসল। মেঘা ছোট ছোট চোখ করে জিজ্ঞাসা করল, আপনি এখানে কি করছেন? তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। এসে দেখি আমার কাঠগোলাপ কি সুন্দর ঘুমাচ্ছে। তাই আর ডাক দিলাম না। কাঠগোলাপকে দেখছিলাম। আপনি কিশোর বয়সের প্রেমের মতো কথা বলেন। বা, বেশ কথা বলছো তো। চলো কিশোর বয়সের মতো প্রেম করি। কিছুদিন পর বিয়ে, আর আপনার প্রেম করার ইচ্ছা। আমার ইচ্ছা ছিল প্রেম করার, কিন্তু আমি তো তোমার মায়ের আটকে গেছি। আর এই মায়া সারা জীবনের মায়া। আমার মনের ছোট ঘরে এই মায়াকন্যার স্থান। সকাল সকাল রোমান্টিক কথা বলতে এসেছেন। অরণ্য ঝুঁকে এলো। মেঘা চোখ বন্ধ করলো। অরণ্য হাসলো, পরক্ষণেই বলল, রোমান্টিকতা তো মাত্র শুরু। আর আমি কি অন্য কাউকে বলছি? আমার হবু বউকে বলছি। বহু প্রতীক্ষিত পর আজ সেই দিন। বধূবেশে বসে আছে মেঘা। আনোয়ারা বেগম আলমারি থেকে একজোড়া সোনার বালা মেঘার হাতে পরিয়ে দিলেন। বালাজোড়া অরণ্যের মরহুম দাঁড়িয়ে জানেন। আকাশ এখন নিকষ আধার, আবহাওয়ায় কেমন যেন কুমুর ভাব। মেঘা এখন বসে আছে অরণ্যের সাজানো রুমে। ফুল দিয়ে সুন্দর করে পরিপাটি করা। আফরিন একটু আগেই বসিয়ে দিয়ে গিয়েছে। বিয়ে পড়ানোর পুরো সময়টাই মেঘা কেটে গিয়েছিল ঘরে। যেন বিশ্বাস হচ্ছিল না পার্থিব কোনো কিছু। কবুল বলার সময় গলায় স্বর কোমল হয়ে এসেছিল। তবে সে পেরেছিল। পরিশেষে তাকিয়েছিল অরণ্যের দিকে। সে নিতান্তই চুপচাপ। পাঞ্জাবি পাগড়ি পরা বরবেশে তাকে যেন লাগছে অতুলনীয়। মুখে প্রশান্তির ছটা। বিয়ের পর্ব সারার পর মিষ্টি মুখ করা হলো সবার। আকবর মিয়া বলল, আঙ্কেল না, বাবা বলে ডাকবে। অরণ্য হাসলো আলতো। মেঘার বাবা মেয়েকে এক পলক দেখে বলেছিলেন, আমার মেয়েটা কেমন তা তো জানোই। একটু অগোছালো, তবে আগলে রাখতে জানলে খুব সুন্দর করে গড়ে তুলবে তোমাদের সংসার। ওকে সামনে রাখতে পারবে তো? অরণ্য শক্ত করে মেঘার রানা হাত আঁকড়ে ধরল। বলল, আপনার অগোছালো মেয়েকে সামনে রাখার দায়িত্ব আমার বাবা, সে কাছে আপনার রাজকন্যা।
আর আমার কাছে আমার রানী। দুশ্চিন্তা করবেন না। মেঘা জড়িয়ে ধরেছিল, আফরিনকে বলেছিল, খবরদার উল্টাপাল্টা কাজ করবি না। শাওন ভাইয়ের কথা আমি জানি। এরপর তোর বিয়ের ব্যবস্থা করব। মেঘার কথায় শুধু হেসেছিল আফরিন। হঠাৎ দরজা খোলার আওয়াজে ধ্যান কাটল মেঘার। অরণ্য এসে পড়েছে, মুখে শান্ত স্নিগ্ধ ভাব। হঠাৎ কানে ফিসফিস করে বলল, এবার খুশি না আমায় কাছে পেয়ে? আর দূরে থাকতে হবে না। মেঘা লজ্জায় রাঙা হলো। অরণ্য কুমার কণ্ঠে ডাকল, মেঘা। হুম। বারান্দায় চলো। চলুন। বারান্দায় মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজনে। মেঘার মুখ লাল। অরণ্য কাছে এসে দাঁড়ালো। গাছে থেকে ফুলের ঘ্রাণ আসছে, অসাধারণ অথচ মাতাল করা সেই ঘ্রাণ। অরণ্য হাত বাড়ালো, বলল, তুমি কার গোলাপের রানী। তুমি ভীষণ অভিমান। তুমি বৃষ্টি ভেজা পাতা। তুমি অল্প স্বল্প কথা। বুকে আসো মেঘা। আজ রাতটা তোমার বুকে জড়িয়ে কাটাবো। আজ সবাই জেনে যাক আমার বুকে আঁকড়ে বদ্ধ থাকা মেঘা কেবলমাত্র অরণ্যের উন্মেঘা। সমাপ্ত। অবশেষে অরণ্যের উন্মেঘাত শেষ। এরপর কি হবে, তাদের নতুন সংসার কেমন হবে, সেটা না হয় আপনারাই কল্পনা করে নিন। আমি চেয়েছি সাধারণভাবে এটা লিখতে, আপনাদের যদি কখনো মন খারাপ থাকতে একটু হলেও আমার লেখার মাধ্যমে তা কাটিয়ে তুলতে। জানি না কতটুকু পেরেছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।